শুভেচ্ছা সবাইকে। ফেসবুক লাইভে আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। পূর্বঘোষিত সময় অনুযায়ী আমরা আজকে শুরু করতে পারছি আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান। আজকের বিষয় আপনারা যারা সকালের ঘোষণাটি দেখেছিলেন, আমরা আলোচনা করব আজকে যে বাংলাদেশ কিভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে আজ ৪৪-৪৫ বছর পর একটি ইসলামী রাষ্ট্রে, ইসলাম প্রধান রাষ্ট্রে পরিণত হয়েছে। এই যে ক্রমবিবর্তন, এই বিবর্তনের একটি চমৎকার ইতিহাস পাঠ আমাদের জন্য নিয়ে অপেক্ষা করছেন মোহাম্মদ গোলাম সারোয়ার। উনি সুইডেন প্রবাসী একজন ব্লগার, আমাদের অগ্রজ এবং বাংলাদেশের চলমান বিপদসংকুল প্রগতিশীল যে আন্দোলন তার সাথেও জড়িত আছেন, আমাদের সাথেই আছেন। আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। সারোয়ার ভাই, কেমন আছেন? হ্যাঁ আরিফ ভাই, থ্যাংক ইউ। ভালো আছি, আমি ভালো আছি। যদিও আমাদের এখানে আবহাওয়া আজকে খুবই বিষণ্ণ, প্রচন্ড বৃষ্টি, এবং এক অর্থে বিষণ্ণ আর এক অর্থে ভালো যে এই বৃষ্টিটা আমাকে বাংলাদেশের কথা মনে করিয়ে দিচ্ছে। কারণ বৃষ্টির ধরনটা বাংলাদেশি ধরনের বৃষ্টি, মানে মোটা মোটা ফোঁটায় বৃষ্টি। সাধারণত ইউরোপে এ ধরনের বৃষ্টি হয় না, কিন্তু এই বৃষ্টিটা আমাকে অনেক নস্টালজিক করে দিয়েছে আজকে আর কি। আমি ভালো আছি এবং আশা করছি আপনি এবং যোগদানকারী বন্ধুরা সবাই ভালো আছেন। আমিও তাই আশা করছি। ওয়েদার অনুযায়ী লন্ডনে আজকে দুর্দান্ত ব্যবহার ব্যবহার বলি ওয়েদার ফ্যান্টাস্টিক। কারণ লন্ডন, আপনারা জানেন, ইংল্যান্ডের ওয়েদার হচ্ছে পৃথিবীর সবচেয়ে, ইংরেজিতে বলে ফিকল ওয়েদারের কোনো আগামাথা নাই। সেই তুলনায় আজকে লন্ডনে 30 ডিগ্রি টেম্পারেচার, চমৎকার লু হাওয়া বইছে, ফলে সারা দুনিয়ার মানুষজন বারবিকিউ করতে নেমে পড়েছে এবং কারোর গায়ে মোটামুটি জামা কাপড়ের ঠিক নাই। আমিও এক ধরনের পাতলা জামা পরে ঘরে বসে থাকছি এবং কিছুক্ষণ পরে হয়তো দেখবেন আপনারা আমরা দরদর করে ঘামছি, বিকজ আজকের দিনটা আসলে ঘরে বসে থাকার নয়। তবুও আমরা হাজির হয়েছি কারণ আমরা সবাই আসলে নিজ নিজ পেশায় সময় দিতে হয়, সেই কারণে আমাদের এই উইকেন্ড ছাড়া আসলে গত্যন্তর নেই। তবুও দেশের টানে, মাটির টানে এবং আমাদের বিবেকের তাড়নায় আমরা এখানে এসে হাজির হয়েছি। তো সারার ভাই, আপনার কাছে চলে যাচ্ছি আজকের বিষয় নিয়ে, যে বাংলাদেশ কিভাবে আসলে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেও একটি ইসলাম ভাবাপন্ন পায়ান্দার রাষ্ট্রে পরিণত হলো। সারার ভাই। ঠিক আছে, ধন্যবাদ। প্রথমত এটা এটা দুঃখজনক যে 1971 সালে বাংলাদেশ আহ, স্বাধীন হয়েছিল চারটি প্রধান মূলনীতি নিয়ে। এক হচ্ছে 1971-এ যুদ্ধ করে ডিসেম্বরে স্বাধীন হয়েছিল। সে চারটি মূলনীতির একটি ছিল গণতন্ত্র, দ্বিতীয়টি সমাজতন্ত্র, তৃতীয়টি ধর্মনিরপেক্ষতা এবং সবশেষে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। দুর্ভাগ্যজনকভাবে এই চারটি মূলনীতির প্রত্যেকটি মূলনীতি থেকে বাংলাদেশ আজকে রাষ্ট্র হিসেবে সরে এসেছে, এবং কখনো সরে এসেছে অনেক বড় 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 পরিবর্তনের মধ্য দিয়ে, কখনো সরে এসেছে খুব গ্রাজুয়াল বা ধীর পরিবর্তনের মধ্য দিয়ে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে বাংলাদেশ 50 বছর আগেও যতটা উদারপন্থী সেকুলার সমাজ এবং রাষ্ট্র ছিল, সমাজ হিসেবে ছিল, এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, আমরা তার বেশিরভাগটাই আহ মানে খোয়াতে বসেছি এখন আর কি। এটা দুর্ভাগ্যজনক। এখন এটা নিয়ে অনেক ধরনের ব্লেম গেম আছে। আমরা একে দোষ দেই, ওকে দোষ দেই। আওয়ামী লীগকে আমরা যদি বলি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি, তখন আওয়ামী লীগ বলে না, আমাদের উপরে এই ধরনের চাপ ছিল, ইত্যাদি ইত্যাদি, বঙ্গবন্ধুর উপরে এই ধরনের চাপ ছিল। পরবর্তীতে আমরা দেখেছি জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনা সবাই একই পথে হেঁটেছেন। অথচ এরা 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 সকলেই একে অপরের থেকে ভিন্ন রাজনীতি করেন, এবং এবং এরা সকলেই প্রমিস করেছিলেন বাংলাদেশের জনগণের কাছে যে বাংলাদেশকে একটি প্রগতিশীল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এরা উপহার দেবেন। তো সেই জায়গা থেকে সরে এসেছেন। আমার আমার মূল আলোচনার জায়গাটা হবে যে আমরা একটু দেখার চেষ্টা করব পেছন ফিরে যে কিভাবে এই পরিবর্তনটি হলো এবং এই পরিবর্তনটি আমাদেরকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে। এবং যদি সম্ভব হয় অন্তত আমার মতামতের দিক থেকে আমি বলার চেষ্টা করব যে আসলে কি কি হতে পারে আমাদের সমাধানের পথ। সম্ভব হয়তো সবকিছু বলা যাবে না, অন্তত কিছু কিছু বিষয় তোলার চেষ্টা করব। এখন প্রথমে আমরা আমরা একটু বোঝার চেষ্টা করি যে সেকুলারিজম বিষয়টা কি, এবং যারা সেকুলারিজম সম্পর্কে খুব
মোটা দাগে জানেন, তারা সবাই জানেন যে সেকুলারিজম এই আইডিয়াটা এক ধরনের ইউরোপিয়ান আইডিয়া, এবং ইউরোপীয়রা প্রায় তাদের 200-300 বছরের সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করবার যে বিষয়টি অর্জন করতে পেরেছে সেটাকে তারা বলে সেকুলারিজম। ইন্টারেস্টিংলি, ইউরোপের সেকুলারিজমকে বাংলাদেশের অনেক বুদ্ধিবৃত্তিক মানুষ ক্রিটিসাইজ করেন, নানান ভাবে হেনস্থা করার চেষ্টা করেন ইউরোপীয় সেকুলারিজমকে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আপনাকে কেউ আমাদেরকে দিব্যি দেয়নি যে আমাদেরকে ইউরোপীয় ধাঁচের সেকুলারিজমে নিতে হবে। হ্যাঁ, সেকুলারিজম মানে হচ্ছে রাষ্ট্র সবার, রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক নেই, রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা প্রেফারেন্স দেবে না, রাষ্ট্র কোনো ধর্মকে ডিসক্রিমিনেটও করবে না, মানুষকে রাষ্ট্র ইকুয়ালি বা সমানভাবে তার নাগরিক হিসেবে ট্রিট করবে বা সমানভাবে তার নাগরিক হিসেবে বিবেচনা করবে। এবং ফলে কি হয়েছে যে রাষ্ট্রের সাথে মানুষের সম্পর্ক বা নাগরিকের সম্পর্কটা হচ্ছে ধর্ম পরিচয়হীন। শুধু ধর্ম না, সকল ধরনের ব্যক্তিগত পরিচয় এর মাঝে কোনো ইনফ্লুয়েন্স তৈরি করবে না। দ্যাট ইজ ইউরোপীয় সেকুলারিজমের আইডিয়া। এবং যারা যারা এই আইডিয়াটাকে সমালোচনা করেন তারা কিন্তু এটা দেখেন না যে পৃথিবীর আরো বিভিন্ন দেশে ইউরোপীয় ধাঁচের না হলেও আরো অনেক উন্নত শক্ত সেকুলারিজম, সেকুলারিস্ট রাষ্ট্র এবং সেকুলারিস্ট সমাজ আছে। আপনি যদি পুরো মঙ্গোলয়েড বেল্টটা দেখেন, চায়না, ভিয়েতনাম, জাপান, এরা সবাই সেকুলারিস্ট রাষ্ট্র, সেকুলার সমাজ, এবং ইউরোপের দিকে না তাকিয়েই এরা সেকুলার সমাজ। তো মোদ্দা কথাটা হচ্ছে যে রাষ্ট্র হবে সকল নাগরিকের অধিকারের ক্ষেত্রে, সকল নাগরিক সমান অধিকার ভোগ করবেন, ধর্ম, বর্ণ, জাতি, এথনিক পরিচয় নির্বিশেষে। দ্যাট ইজ সেকুলারিজমের মূল স্পিরিটটা হচ্ছে এটা। এটাকে আপনি ইউরোপীয় সেকুলারিজম বলেন, ভারতীয় সেকুলারিজম বলেন, বা চাইনিজ বা জাপানিজ সেকুলারিজম বলেন, কোনো সমস্যা নেই। এখন এই আইডিয়াটা ভালো কি মন্দ, সঠিক কি বেঠিক, আমি এই এই ধারণায় যাব না। আমি বিশ্বাস করি যে যারা আজকে আলোচনা করেছেন তাদের এক ধরনের ধারণা আছে, সেকুলারিজম কি উন্নত ধারণা, সভ্য ধারণা, নাকি অসভ্য প্রাচীন ধারণা, এটা হয়তো তারা জানেন, আমি বিশ্বাস করি। তো আমার আমার ইয়েটা হচ্ছে যে এই এই ধারণাটা বাংলাদেশ 1971 সালে তারা বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে, ভবিষ্যৎ নাগরিকদের কাছে প্রমিস করেছিলেন যে বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র হবে, বাংলাদেশ একটি সেকুলার দেশ হবে। সেখান থেকে বাংলাদেশ অনেক দূরে সরে এসেছে। সুতরাং এর দায় আমাদেরকে নিতেই হবে। এবং আমরা যদি আমরা মনে করি সেকুলারিজম একটা সভ্য উন্নত আইডিয়া, তাহলে আমরা আমাদের ফিউচার জেনারেশনের কাছে আমাদেরকে আবারও প্রমিস করতে হবে যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই বিষয়টিকে ফিরিয়ে আনার। সো সেখান থেকে এটা হচ্ছে আমার বোঝাপড়া সেকুলারিজম সম্পর্কে, আমার ব্যক্তিগত বোঝাপড়া। অবশ্যই এটা খুব পাণ্ডিত্যপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং নাও হতে পারে, অনেক মানুষের অনেক ধরনের আরো গভীর আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। সো এই 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 জায়গাটা পরিষ্কার করে নিলাম। এখন আমি জাস্ট আমাদের আলোচনাটাকে খুব খুব প্র্যাকটিক্যাল মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি বাংলাদেশের পুরনো বাংলাদেশের সমাজ, 50-এর দশকের 60-এর দশকের বাংলাদেশের সমাজ থেকে দু একটা ছবি দেখাতে চাই আপনাদেরকে। যদি আরিফ ভাই আপনি একটু শুরু করেন, প্রথম 2-3টা ছবি যদি দেখান। আমি এই ছবিটি সম্পর্কে বলতে চাই, এটা ইট ইজ সো ফ্যাসিনেটিং একটা ছবি যে যে 1953 সাল, যখন আমার মায়েরও জন্ম হয়নি, 1953 সালে ইডেন কলেজের ছাত্রীরা ঢাকার সিদ্দিক বাজারে শহীদ মিনার নির্মাণ করছেন। ভাবতে পারেন বিষয়টা, মেয়েরা। এবং আপনি খেয়াল করে দেখেন যে অন্তত তাদের, আমি ভিন্নভাবে বলছি না, তাদের পোশাক, তাদের মুখশ্রী, তাদের কাজ করবার ধরন বলছে যে এরা একেবারেই আমাদের সাধারণ নারী। হ্যাঁ, কলেজগামী যে সমস্ত মেয়েরা ছিলেন, কেউ হয়তো ইন্টারমিডিয়েটে, কেউ হয়তো অনার্সে বা মাস্টার্সে পড়ছেন, এই ধরনের আমাদেরই পূর্বপুরুষ, আমাদের মায়েদের জেনারেশন বা আমাদের মায়েদের আগের জেনারেশন। এখানে খেয়াল করে দেখুন যে এরা শহীদ মিনার বানাচ্ছেন 1953 সালে, আমাদের ভাষা আন্দোলনের 1 বছর পরে, নিজ উদ্যোগে। এবং এদের পোশাকের ধরনটা দেখুন, আপাদমস্তক বাঙালি পোশাক, ঠিক আছে। এবং পেছনের দিকে জনগণকে খেয়াল করে দেখলে দেখবেন যে পেছনের দিকে অনেক পুরুষরা দাঁড়িয়ে আছেন এবং তারা দেখছেন। তো আমি এই ছবিটা দেখাচ্ছি এই জন্যে যে সেই সময়কার বাঙালি নারীর
এক এক ধরনের অবস্থা দেখানোর জন্য, যে এরা কিন্তু কেউ বোরখা পরে নেই, হিজাব পরে নেই, এবং এরা শহীদ মিনার বানাচ্ছেন সিদ্দিক বাজারের মতো একটা এলাকায় রাস্তার উপরে, এবং এদের উপরে কিন্তু এই পুরুষরা হামলে পড়েন। সো এটা একটা একটা আপনারা যারা দেখছেন এখনকার এই আলোচনাটা, তারা একটু নিজেরা চিন্তা করে দেখেন যে 1953 সালে ঢাকার সিদ্দিক বাজারের এরকম একটা অবস্থা। এরপরে যদি আমরা সেকেন্ড ছবিটা দেখি, দেখেন 1971 সালে 70 বা 71-এর দিকে, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, আমার ধারণা এটা 70-এর দিকে বা 71-এর দিকে, ঢাকার রাজপথে আমাদের নারীরা মিছিল করছেন এবং তারা বলছেন যে মা বোনেরা অস্ত্র ধরো, বাংলাদেশ মুক্ত করো। ভেবে দেখুন, দাবিটা বলছে মা বোনেরা অস্ত্র ধরো, বাংলাদেশ মুক্ত করো, এবং এখানে সমস্ত অংশগ্রহণকারীরা হচ্ছে নারী। এবং এগেইন তাদের দিকে একটু খেয়াল করে দেখেন, তাদের পোশাক, তাদের মুখশ্রী, তাদের জেস্চার, এটা হচ্ছে 1970 বা 71 সালের। এবং তারপরের ছবিটা যদি দেখান আরিফ ভাই, হ্যাঁ, এবং এটা খুবই বিখ্যাত ছবি। ইন্টারেস্টিংলি এটা হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নারী কর্মীদের, নারী বন্ধুদের একটা প্যারেড ঢাকায় মার্চ মাসে 1971 সালের। এবং আপনি দেখুন যে এটা ডামি রাইফেল নিয়ে তারা মিছিল করছে, এবং এটা এক ধরনের প্রতীকী মিছিল। বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে মার্চ মাসে এই মিছিলটা করছেন আমাদের নারীরা। এবং এগেইন তাদের পোশাক লক্ষ্য করে দেখুন, তাদের মুখশ্রী লক্ষ্য করে দেখুন, তাদের প্রত্যয়টা লক্ষ্য করে দেখুন। এই তিনটা ছবি দেখিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, এখন যারা আমাদের বন্ধুরা আছেন বাংলাদেশে, ঢাকায়, চট্টগ্রামে, রাজশাহীতে, খুলনায়, বরিশালে, যেখানেই হোক, ময়মনসিংহে, যেখানেই হোক, আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের এখনকার নারীদের অবস্থাটা কি। শ্রমিক, একদম দৈনন্দিন শ্রমিক, আমি যদি ধরি গার্মেন্টস শ্রমিকদের থেকে শুরু করে একদম সুপার এলিট ঢাকার যে কোটিপতি আবাসিক এলাকাগুলো যেখানে আছে, সেখানে কোটিপতিদের স্ত্রী সন্তান, প্রতিটা স্তরে আপনি দেখেন এই যে ছবিটা, সেই ছবিগুলো আপনি আর দেখতে পারবেন না। এখন বাংলাদেশ, পুরো বাংলাদেশের নারী সম্প্রদায় সমাজকেই হিজাবে, বোরখায় মুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তিনটা ছবি আমি দেখালাম, 1953, 1970 এবং 71-এর, এই ছবিগুলোর সময় কি বাংলাদেশে মানুষ কি মুসলিম ছিল? তাদের ধর্ম কি ইসলাম ছিল? অবশ্যই ছিল। এই সময় কি বাংলাদেশের মানুষেরা কম ধার্মিক ছিল আজকের চাইতে? বরং সততার সাথে বলতে হবে যে এই সময়গুলোতে বাংলাদেশের মানুষ অনেক সৎ ছিল, হিউম্যান ভ্যালুজ এর দিক থেকে, মানবিক মূল্যবোধের দিক থেকে অনেক উচ্চ ছিল। আমি একটা কোটেশন বলি সেই সময়টাকে বলার জন্য। আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছিলেন এই কোটেশনটা, ওনার নিজের অভিজ্ঞতা, যে আগে নাকি এই সচিবালয়ের দিকে একটা নির্দিষ্ট দিকে ওনারা আঙ্গুল তুলে বলতেন যে ওই কোনায় এক শালা ঘুষখোর থাকে। মানে পুরো সচিবালয়ের একটি ছোট্ট কক্ষে হয়তো কোনো একটা জায়গায় একজন অসৎ লোক থাকতো। আর এখন বাংলাদেশের সচিবালয়ের দিকে আঙ্গুল তুলে বলে ওই কোনায় একটা ছাগল থাকে, বেটা ঘুষ খায় না। ঠিক আছে? তো এই যে পরিবর্তনটা হচ্ছে কি, যে সেই সময় মানুষের পোশাকে, মানুষের আচরণে, কথায়, সংস্কৃতিতে ধর্মটা আসেনি, কিন্তু তারপরও সেই মানুষগুলো মানবিক মূল্যবোধের দিক থেকে আমাদের চাইতে অনেক, এই সময়ের চাইতে অনেক উন্নত ছিলেন। আর এই সময়ে ধর্ম আমাদেরকে জেকে ধরেছে। বোরখা, হিজাব, খাড়ুর উপরে পুরুষের প্যান্ট পরা, গোফ না রাখা, দাড়ি রাখা, মানে সকল ধরনের এলিমেন্ট গুলো এসেছে। কিন্তু মানুষ আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে, আমাদের সম্পর্কগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে, এবং পুরো সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে। সো আমি এই কথাগুলো বললাম এটুকু ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য যে আমাদের সমাজে ব্যক্তিগত পর্যায়ে ধর্ম পালনের অধিকার, ধার্মিক হওয়ার অধিকার সবসময় ছিল। এবং এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সাথে ব্যক্তি মানুষের ধর্ম পালনের কোনো বিরোধ নেই। একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ব্যক্তি মানুষ তার ধর্ম পালন করতে পারে, সে ব্যক্তিগতভাবে ধার্মিক হয়ে উঠতে পারে, এবং এই জায়গাটাই আমরা মেনটেইন করতে পারিনি স্বাধীনতার পর থেকে। এখন আমি কিছু ঐতিহাসিক কথা বলি, খুবই ইন্টারেস্টিং। আমাদের দেশের প্রতিষ্ঠাতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। আমরা যদি বলি খুব মোটা দাগে, তার নেতৃত্বেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়। শেখ মুজিব নিজে কি সেকুলার রাজনীতিবিদ ছিলেন?
হয়তো ছিলেন। কিভাবে ছিলেন? কারণ তিনি একটা সময় তার রাজনৈতিক গ্রুমিংটা হয়েছে আওয়ামী মুসলিম লীগ, আমরা সবাই জানি। তারপরে আওয়ামী মুসলিম লীগ যখন মুসলিম ত্যাগ করে আওয়ামী লীগ হয়ে উঠলো, শেখ মুজিব সেই অংশের একটা প্রধান ব্যক্তি, পায়োনিয়ার। এবং সেই অর্থে অবশ্যই তাকে ক্রেডিটটা দিতে হবে যে শেখ মুজিব মুসলিম পরিচয় ত্যাগ করতে দ্বিধাবোধ করেননি আওয়ামী লীগ হতে। আমি সেজন্য তাকে সালাম জানাই। এবং 70 সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে নির্বাচন হলো, যেখানে তিনি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেলেন, সেই নির্বাচনটা কিন্তু যদিও পাকিস্তান কাঠামোর মধ্যে হয়েছিল, কিন্তু সেই নির্বাচনে কিন্তু শেখ মুজিবের মুখ থেকে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ সমাজ এই ধরনের কোনো স্বপ্নের কথা আমরা শুনিনি। এন্ড দ্যাট ইজ ওকে, ইন এক অর্থে সেটা ওকে। কারণ হচ্ছে নির্বাচনটা পাকিস্তান কাঠামোর মধ্যে ছিল, পাকিস্তান সমাজের মধ্যে ছিল। শেখ মুজিব 70-এর নির্বাচন কোন একটা আলাদা দেশ করার জন্য করেননি। কিন্তু তিনি যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, তখন কিন্তু ক্রমশই আমরা সেকুলারিজমের দিকে এগোচ্ছিলাম। এবং আপনারা জানেন যে একটা বিখ্যাত পোস্টার ছিল 71 সালে, বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলিম, এই ধরনের সবাইকে নিয়ে যে একটা পোস্টার ছিল যে এটা বাংলাদেশটা আমাদের সবার, ঠিক আছে? তো মুক্তিযুদ্ধের মূল স্পিরিটটা ছিল যে বাংলাদেশটা মুসলমানের নয়, বাংলাদেশটা হিন্দুর নয়, বাংলাদেশটা খ্রিস্টানের নয়, বাংলাদেশটা বৌদ্ধ নয়, বাংলাদেশটা সবার, বাংলাদেশটা সকল ধর্মের, সকল বর্ণের মানুষের। এবং সেটা সেটা শেখ মুজিবুর রহমান কিন্তু সেই রাজনীতির পথে এগিয়েছে, সেজন্যও তাকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। এখন দুর্ভাগ্যবশত 71 সালে শেখ মুজিবুর রহমান অনুপস্থিত। তিনি যুদ্ধের প্রথম পর্যায়ে গ্রেফতার হন এবং পাকিস্তানে তাকে নিয়ে যাওয়া হয়। যে ব্যক্তিটির বলেন। আরে ভাই, আপনাকে কি পুলিশ ধরতে আসছে? আর বলেন না, আজকে তো সানডে, এখানে গরমের মাঝে ইংল্যান্ডের আমি তো জানলা আটকে দিচ্ছি। নো ওয়ারিজ, নো প্রবলেম, আমি যোগ করলাম। তো শেখ মুজিবুর রহমান যখন জেলে চলে গেলেন, আমরা সবাই জানি, অন্তত যারা মুক্তিযুদ্ধ ইতিহাস পড়েছি, যে বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধটা যে কয়েকজন মানুষ সংগঠন করেছেন, তার প্রধান মানুষগুলোই হচ্ছেন তাজউদ্দিন আহমেদ সাহেব, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, কামারুজ্জামান, মনসুর আলী এবং বামপন্থীদের একটা অংশ যেমন মনি সিংহ এবং অন্যান্য যে অংশটা ছিল। এবং একথা সবাই জানি আমরা যে আওয়ামী লীগের যে অংশটা সেকুলারিজমের পক্ষে সবচেয়ে জোরালো ভূমিকা রেখেছেন, তার নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দিন আহমেদ সাহেব। এবং এটা বলার কোনো অবকাশ নেই, এটা বলার কোনো মানে আমার ধারণা অনেকেরই কোনো দ্বিমত থাকবেন না যে আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে আধুনিক, সবচেয়ে প্রগতিপন্থী মানুষটি ছিলেন তাজউদ্দিন আহমেদ। এবং যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নীতিগুলো গৃহীত হয়, এটা বলাই বাহুল্য যে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই দুটি বিষয় বাংলাদেশের মূলনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাজউদ্দিন আহমেদের ভূমিকা অনস্বীকার্য। তিনি প্রধান ব্যক্তি ছিলেন। এবং আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। খুব আগ্রহ উদ্দীপক বিষয় হচ্ছে 16ই ডিসেম্বর, যেদিন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, পাকিস্তানি বাহিনী যখন আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করার করছে, প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়েই বাংলাদেশের তৎকালীন সরকার প্রবাসী বাংলাদেশি সরকার থেকে যখন তারা ঢাকায় ফিরলেন, তারা সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশ যেহেতু সেকুলার রাষ্ট্র, সুতরাং বাংলাদেশের পাবলিক মিডিয়াতে, রেডিওতে, টেলিভিশনে কোনো বিশেষ ধর্ম থেকে কোনো কিছু পাঠ করবার বা কোনো কিছু প্রচার করবার বিষয়টা সঙ্গত নয়। এবং তারা কিন্তু বিষয়টাকে স্টপ করে দিলেন যে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন এর অনুষ্ঠান শুরু হবে, শেষ হবে জাতীয় সঙ্গীত দিয়ে এবং সাধারণ বাঙালি সম্ভাষণ দিয়ে। আসসালামু আলাইকুম দিয়ে শুরু হবে না, খোদা হাফেজ দিয়ে শেষ হবে না, এবং কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে না, কোরআনের আয়াত পাঠ দিয়ে শেষ হবে না। এটা তারা সিদ্ধান্ত নিলেন। এন্ড দ্যাট ওয়াজ পারফেক্ট, যে একটা সেকুলার রাষ্ট্রের রাষ্ট্রীয় মিডিয়া কিভাবে আচরণ করা উচিত। কারণ আমরা যারা জানি যে চাইনিজ টিভি বা জাপানিজ টিভি কিন্তু কোনো বিশেষ ধর্মগ্রন্থ পাঠ দিয়ে শুরু হয় না। আমি ইউরোপের কথা বাদই দিলাম, ঠিক আছে? সো এবং এই বিষয়টি শেখ মুজিব দেশে আসার আগেই সিদ্ধান্ত নেয় প্রবাসী বাংলাদেশ সরকার, মানে তখন যারা জাস্ট ঢাকায় পৌঁছেছে। শেখ মুজিবুর রহমান তার প্রায়
4 সপ্তাহ পরে ঢাকায় পৌঁছান, 10ই জানুয়ারি 1972 সালে। এবং শেখ মুজিব তার প্রথম সপ্তাহখানেকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি সিদ্ধান্ত তিনি একসেপ্ট করেন, তার মধ্যে এটিও অন্যতম ছিল যে কোনো পাবলিক ইনস্টিটিউশনে, কোনো পাবলিক প্রতিষ্ঠানে কোনো বিশেষ ধর্মের চর্চা থাকবে না, কোনো বিশেষ ধর্মকে প্রমোট করা হবে না। এবং এটা অত্যন্ত অভিনন্দনযোগ্য। আমরা যদি সেকুলারিস্ট একটা সমাজের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, সেকুলারিস্ট একটা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, কারণ রাষ্ট্র তো সবার। সুতরাং শেখ মুজিবুর রহমান এই কাজটি করলেন। খুবই আগ্রহ উদ্দীপক বিষয় হচ্ছে যে শেখ মুজিবুর রহমান কি এই কাজটি খুব সচেতন ভাবে করেছিলেন? হয়তো করেছিলেন, কিন্তু তার আরো অনেক কর্মকাণ্ড, সিদ্ধান্ত আমরা জানি যে কাজগুলো এই ধরনের ডিসিশনের সাথে মেলানো যায় না। সো সেই জন্যই আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি জানি আমার আওয়ামী লীগের বন্ধুরা এটার সাথে দ্বিমত পোষণ করবেন, হয়তো একমত হবেন না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে শেখ মুজিবুর রহমানের সেকুলারিজম সংক্রান্ত বোঝাপড়াগুলোতে কিছু সমস্যা ছিল। আরিফ ভাই, এক ধরনের একো পাচ্ছি। না, কোনো একো তো হচ্ছে না আমার এখান থেকে। তাই ওকে, যদি বন্ধুরা যদি কেউ জানান কোনো একো হচ্ছে কিনা। সো শেখ মুজিবুর রহমান এই কাজটা করলেন এবং আরো কিছু কাজ করেছেন যে কাজটাতে বোঝা যায় যে কাজগুলো আসলে সেকুলারিজম দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু তিনি করেছেন সেকুলার হবার জন্য। যেমন কয়েকটা এক্সাম্পল দিই যেগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে একমত পোষণ করি না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শেখ মুজিবের কাছে আসলেন, এসে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে একটা বিশেষ শব্দ আছে, মুসলিম, এই শব্দটা বাদ দিতে হবে। উদাহরণ হিসেবে সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল হক মুসলিম হল, এই হলগুলোর নামের সাথে মুসলিম ছিল। এবং তারা বললেন দেশ যেহেতু সেকুলার, সুতরাং মুসলিম শব্দটা আমাদের হলের সাথে থাকতে পারে না। ভালো কথা, মানে অ্যাটলিস্ট শুনতে ভালো লাগে। শেখ মুজিবুর রহমান এটা অ্যাকসেপ্ট করলেন এবং তিনি সিদ্ধান্ত দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো হলের নামের সাথে মুসলিম থাকা যাবে না। কিন্তু সেকুলারিজমের ধারণাটা কিন্তু উনি শুধু নামের মধ্যে রাখলেন। সেই সলিমুল্লাহ হলে, ফজলুল হক হলে কিন্তু এখনো শুধু মুসলমান ছাত্ররাই থাকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ছিল সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে জগন্নাথ হলে, আর সকল মুসলিম ছাত্ররা থাকবে অন্যান্য হলে। তো উনি নামটা চেঞ্জ করলেন কিন্তু প্র্যাকটিসটা চেঞ্জ করলেন না। সলিমুল্লাহ মুসলিম হলের নাম হলো সলিমুল্লাহ হল, কিন্তু সেখানে হিন্দু ছাত্রদের বসবাসের অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হলো না, বা বৌদ্ধ বা খ্রিস্টান ছাত্রদের। সো এটাকে আমি বলি নেম সেক সেকুলারিজম। এবং শেখ মুজিবুর রহমান দুর্ভাগ্যজনকভাবে এই নেম সেক সেকুলারিজমে আক্রান্ত হয়েছিলেন। আমি জানি না কাদের বুদ্ধিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। আরেকটা উদাহরণ দেই, যে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানের নামের আগে ইসলাম বা মুসলিম শব্দটা ছিল, সেই প্রতিষ্ঠানগুলোরও নাম পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল। যেমন একটা উদাহরণ দেই, ইসলামিক একাডেমি বলে ঢাকায় একটা কলেজ ছিল, সেই কলেজটার নাম পাল্টে করা হয় কবি নজরুল ইসলাম কলেজ। খুবই খুবই অপ্রয়োজনীয়। এবং এটা সেকুলারিস্ট আইডিয়ার কোনো রিফ্লেকশন নয়। মানে একটা দেশে ইসলামিক একাডেমি থাকতেই পারে। ইন্ডিয়াতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তো বন্ধ করে দেয় না ইসলাম, তাই না, ইন্ডিয়া। সুতরাং যখন তিনি ইসলামিক একাডেমিকে কবি নজরুল ইসলাম নামকরণ করলেন, তখনও কিন্তু ঢাকায় সেন্ট জোসেফ স্কুল আছে, সেন্ট গ্রেগরি স্কুল আছে, হলি ক্রস স্কুল আছে, রামকৃষ্ণ মিশন আছে, ওয়াইএমসিএ আছে, ঠিক আছে। সুতরাং এইটা কোন সেকুলারিস্ট আইডিয়া নয়। সেকুলারিস্ট আইডিয়াটা আরো অনেক গভীর, আরো ডিপলি রুটেড। সেই দিকে না গিয়ে তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ উপর ভাষা, সুপারফিশিয়াল এক ধরনের সেকুলারিজম প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, যেটা খুবই, আমার কাছে, আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। কেন পাই না তার যুক্তিটা দিচ্ছি। শেখ মুজিবুর রহমান কিন্তু মাদ্রাসা এডুকেশনটাকে একদম আনটাচড রেখেছিলেন। মাদ্রাসা শিক্ষা নিয়ে শেখ মুজিবুর রহমান কখনোই কোনো কথা বলেননি, এটার ভালো মন্দ নিয়ে কথা বলেন নাই,
এটা কি সংস্কার প্রয়োজন কি প্রয়োজন নয় সেটা নিয়ে কথা বলেন নাই, বরং আমরা দেখেছি যে 70 সালে মাদ্রাসা শিক্ষার যে বাজেট ছিল, 72 সালে মাদ্রাসা শিক্ষার বাজেট 3 থেকে 4 গুণ বাড়িয়ে দিয়েছেন তিনি। ঠিক আছে, তো মাদ্রাসা শিক্ষাটা হতে পারতো একটা মৌলিক জায়গা যেখানে একটা সেকুলার রাষ্ট্র প্রথম কনসেন্ট্রেট করতে পারতো, কম্পেয়ার টু এই সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম বাদ দেয়া আর ইসলামী একাডেমির কে কাজী নজরুল ইসলাম কলেজ বানানো। সো এই উদাহরণগুলো আমি দিলাম এই জন্যে, জাস্ট এটা বোঝানোর জন্য যে দুর্ভাগ্যজনক ভাবে শেখ মুজিবুর রহমানের সেকুলারিজম আইডিয়াটা খুব ডিপ রুটেড ছিল কিনা এটা এটা পর্যালোচনা দাবি করে। তারপরে আমরা দেখি যে এর পরে কি ঘটতে শুরু করলো। শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে স্বাভাবিকভাবেই পাকিস্তান এবং পাকিস্তানের মিত্রদের দ্বারা আন্তর্জাতিকভাবে অত্যন্ত চাপের মুখে পড়লেন এবং বাংলাদেশের পুনর্গঠনের জন্য যে বিষয়গুলো দরকার, যে বাংলাদেশের টাকা দরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, বাংলাদেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড় দেওয়ার জন্য, সেই জায়গাটায় বাংলাদেশের ইকোনমি মারাত্মকভাবে ধসে পড়ার সম্মুখীন হলো। একটা বড়সড় জলোচ্ছ্বাস হলো, একটা বড়সড় দুর্ভিক্ষ হলো। এই সবকিছু মিলিয়ে দেশবাসীর আস্থা শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের উপরে যখন কমতে শুরু করেছে, তখনই আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে ডানপন্থী ইসলামিক গ্রুপটা, সেই গ্রুপটা কিন্তু সক্রিয় হয়ে উঠতে শুরু করলো এবং তারা শেখ মুজিবুর রহমানকে বোঝাতে সক্ষম হলো যে বাংলাদেশের ভবিষ্যৎটা নির্ভর করছে ইসলামী দেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে। এবং আপনি যদি এখন আমাদের 4 নাম্বার ছবিটা একটু দেখান, আপনি দেখেন যে আজকের বাংলাদেশের প্রেক্ষিতে যে প্রধান মধ্যপ্রাচ্যের দেশগুলো, আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, ইরান, কাতার এবং ইয়েমেন, এই দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ স্বাধীন হবার পরে, সরি বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে। আপনি দেখেন সৌদি আরব 16ই আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছেন, জর্ডান, ইরান, কাতার, ইয়েমেন এরা দিয়েছে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের 1 সপ্তাহের মধ্যে। এবং যদি আরো উপরের দিকে দেখেন, ইরাক হচ্ছে সর্বপ্রথম দেশ বাংলাদেশকে স্বাধীনতা দেয়, কিন্তু তার পরের দেশগুলো কিন্তু 2-3 বছর সময় নিয়েছে স্বাধীনতা বাংলাদেশকে স্বীকৃতি দিতে। তো আওয়ামী লীগের অধীনে যে ডানপন্থী গ্রুপটা, তারা বঙ্গবন্ধুকে বোঝাতে সক্ষম হয়েছে যে মিডল ইস্টের সাথে পাকিস্তানের বন্ধু যারা, সেই সমস্ত দেশের সাথে যদি আমাদের বন্ধুত্ব না হয় তাহলে বাংলাদেশের এই বিপদ কাটবে না, বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে না, বাংলাদেশ ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। যেটা আমি হয়তো এখন বলবো যে যেটা সম্পূর্ণ মিথ্যা একটা ইয়ে ছিল। এবং আমার দুর্ভাগ্য হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানুষ কিভাবে এই ধরনের আইডিওলজির সাথে কনভিন্স করেন এবং কম্প্রোমাইজ হন। কিন্তু এর কিছু বাস্তব ইয়ে ছিল, পরিস্থিতি ছিল তখন। আপনি যদি এর পরের ছবিটা দেখান আরিফ ভাই, এটাতে দেখেন, ছবিটা যদি একটু বড় করা যায়, আহ বাংলাদেশের প্রতি মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক সাহায্য 1971, 72, 73, 74 পর্যন্ত ছিল শূন্য, নীল। পৃথিবীর কোন মুসলিম দেশ আমাদেরকে এই 3 বছর কোনো সাহায্য দেয়নি। মধ্যপ্রাচ্য থেকে সাহায্য আসতে শুরু করেছে মূলত 75 সাল থেকে, বিশেষত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে। এখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে মধ্যপ্রাচ্য আমাদেরকে সাহায্য করা শুরু করেছে। আমার যারা আওয়ামী লীগের বন্ধু আছেন তারা কি বলবেন মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের বন্ধু? জাস্ট অফ দ্য টপিক বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার একজন অন্যতম মিত্র মনে করেন সৌদি আরবকে, যে সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরের দিন, যে সৌদি আরব বাংলাদেশ থেকে একটি মানুষও নেয়নি বঙ্গবন্ধুর শাসনের আমলে, যে সৌদি আরব বাংলাদেশকে একটি টাকাও হেল্প করেনি বঙ্গবন্ধুর শাসনের আমলে। সো এই তথ্যগুলো বলছে। এর পরের ছবিটা যদি দেখান আরিফ ভাই, এটা হচ্ছে বাংলাদেশ এবং মিডল ইস্টের বাণিজ্য।
এবং দেখেন বাংলাদেশ এবং মিডল ইস্টের বাণিজ্য শুরুই হয়েছে 1975 সাল থেকে। বাণিজ্য বলতে আমরা বলছি এক্সপোর্ট, ইম্পোর্ট এবং টোটাল এক্সপোর্ট ইম্পোর্ট দুইটা মিলিয়ে যে যত বাণিজ্য হয়। এবং খেয়াল করে দেখুন যে 1975-এর আগে মিডল ইস্টের সাথে বাংলাদেশের কোনো ব্যবসা বাণিজ্যই হয় নাই। সো এবং এর এর কিছু অন্য কিছু কারণও আছে। এই তথ্যগুলো প্রমাণ করে যে সেই সময়টায় আসলেই এক ধরনের অর্থনৈতিক চাপ ছিল মুসলিম দেশগুলো থেকে। মুসলিম দেশগুলো থেকে বাংলাদেশকে বিপদে ফেলানোর জন্য, বাংলাদেশকে চাপে রাখার জন্য এই এই ধরনের কি বলবো অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপটা তৈরি করা হয়েছিল। এখন আরিফ ভাই যদি আপনি একটা ভিডিও দেখান, ভিডিওটা খুবই প্রাসঙ্গিক। আমি বলবো বন্ধুরা 3 মিনিটের একটা ভিডিও। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো 1971 সালের 15ই ডিসেম্বর জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে একটা 3 মিনিটের বক্তৃতা দিয়েছিলেন। দেখেন একটু বক্তৃতাটা। Yesterday, my 11-year-old son telephoned me from Karachi, and he said to me, "Do not come back. It's a document of surrender. We do not want to see you back in Pakistan if you come like that. I will not take back a document of surrender from the Security Council. I will not be a party to a legalization of aggression. The Security Council has failed miserably, shamefully. For 4 days we have deliberated here. For 4 days the Security Council has procrastinated. Why? Because the object was for Dhaka to fall. That was the object. It was to be from the beginning. All right, so what if Dhaka falls? So what if the whole of East Pakistan falls? So what if the whole of West Pakistan falls? So what if we are obliterated? We'll build a new Pakistan. We'll build a better Pakistan. We'll build a greater Pakistan. So the Security Council has acted short-sightedly by acquiescing to these dilatory tactics. You know, you have come to a point when we'll say, do what you like. If before you had come to this point, we could have made a commitment. We could have said, all right, we are prepared to do some things. Now why should we? You want to silence us by guns? Silence our voices by arms? So why should we say that we are agreeing to anything? Now you decide what you like. Your decision will not be binding on us. You can decide what you like. You can do, because if you had left us a margin of hope, we might have been a party to some settlement. I find it disgraceful to my person and to my country to remain here a moment longer than necessary. But I am not boycotting. Impose any decision. Have a treaty worse than the Treaty of Versailles. Legalize aggression. Legalize occupation. Legalize everything that has been illegal till 14th or 15th of December 1971. I will not be a party to it. We will fight. We'll go back and fight. My country hearkens for me. Why should I waste my time here in the Security Council? I'm going. इन्होंने एक साल इक़्तिदार अपने हाथों में रखा, इनके गलतियों का नतीजा दुनिया ने देखा, तो फिर ये कांपते रहे। फिर मैं न्यूयॉर्क में था, जल्दी आओ, फौरन आओ, एकदम आओ, आओ। तो फिर 20 दिसंबर को याया खान ने मुझे कहा कि लो, ये खत्म हो चुकी है बात, कोई नहीं चला सकेगा। কি ভয়াবহ দুর্বিনীত আচরণ এদের। এখন আপনারা ভেবে দেখেন, আমি আমার আওয়ামী লীগের বন্ধুরা, আওয়ামী বিরোধী বন্ধুরা সবাইকেই বলতে চাচ্ছি
যে 71 সালের 15ই ডিসেম্বরে যে লোকটি বাংলাদেশ সম্পর্কে, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে তার এই ধরনের অ্যাগ্রেসিভ বক্তব্য একটা ফর্মাল ফোরামে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে দিতে পারে এবং যাকে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলকে থ্রেট করতে পারে যে সারা ভাই, তোমরা, আপনি আমি আপনি যারা ইংরেজি বুঝি তারা বুঝি, কিন্তু যারা বুঝে না তাদের জন্য একটু সামারি যদি করে দিতেন বাংলায়, সে কি আচ্ছা বলছে? না মানে এটা হচ্ছে যে মোটের উপরে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল হচ্ছে একটা ফর্মাল বডি, সারা পৃথিবীর দেশগুলোকে প্রতিনিধিত্ব করে। সেই বডিকে তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে একটা আগ্রাসন, এবং এই আগ্রাসন, কার আগ্রাসন এটা আমরা বুঝতেই পারি, তিনি হয়তো ভারতের কথা মিন করছেন। এই আগ্রাসনের প্রতি চুপচাপ থেকে জাতিসংঘ এটাকে আইন সিদ্ধ করছে, বৈধতা দিচ্ছে, এবং তিনি জাতিসংঘকে থ্রেট করছেন যে তোমরা যা সিদ্ধান্ত নাও কোনো সমস্যা নেই, আমরা এটাকে মানি না এবং আমরা এটাকে বাস্তব হতে দিব না, আমরা এটাকে সফল হতে দিব না। সো যেখানে বাংলাদেশে একটা জেনোসাইড করে ফেলছে পাকিস্তান, 30 লক্ষ মানুষকে মেরেছে, রেপ করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, গ্রামের পরে গ্রাম জ্বালিয়ে দিয়েছে, সমস্ত কিছু করার পরে বিশ্ব জনমতের এগেনস্টে সে জাতিসংঘকে থ্রেট করতেছে এই বইলা যে জাতিসংঘ তাদের প্রতি এই বিষয়টার প্রতি যে সফট ইয়ে দেখিয়েছে সেটাকে তারা মানে না এবং তারা এটাকে সফল হতে দেবে না, তারা এটাকে মানবে না। এবং এই লোকটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্ট করলো মাত্র 2 বছরের মাথায়। দুর্ভাগ্য। আরেকটা ছবি আছে আরিফ ভাই, যদি একটু দেখান। সেই কোনটা, সেই বিখ্যাত ছবি? 8 নাম্বারটা, হ্যাঁ বিখ্যাত ছবি দেখান। এটা কি দেখাবো? 57 ধারায় পড়ে যাবো না তো? না না, দেখান দেখান। এটা এটা অনেক নরম ছবি। এই অনুষ্ঠানেরই ছবি আছে যেখানে ভুট্টোকে হাস্যরত অবস্থায় কোলাকুলি করছেন ভুট্টোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে আমি লোকগুলা কে কে আমাদের বলেন তো একটু। একটা হচ্ছে আলজেরিয়ার প্রধানমন্ত্রী বাম দিকে, যেটা স্যুট পরা, ব্ল্যাক স্যুট পরা, আর অ্যাশ স্যুট পরা তো আপনি বুঝতেই পারছেন সেই লোক যিনি জাতিসংঘে বক্তৃতা করলেন এখন। এবং তাদের ইয়েটা দেখেন, জেস্টারটা দেখেন। এখন আমাদের আওয়ামী লীগের বন্ধুরা বলে যে হ্যাঁ এটা তো রাষ্ট্রপ্রধান হিসেবে এই ধরনের জেস্টার দেখানোই যেতে পারে ইত্যাদি ইত্যাদি। নো, ইতিহাস সেটা না। ইতিহাসটা সম্পূর্ণ অন্য রকমের। এই 4 বছর, এটা 1974 সালের ঘটনা, এই 3 বছর 72, 73, 74, এই 3 বছর জুলফিকার আলী ভুট্টো আন্তর্জাতিকভাবে প্রচার করেছে বাংলাদেশকে কোন রকমের স্বীকৃতি না দেওয়ার জন্য, সাহায্য না করার জন্য, বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার জন্য। তিনি বলেছেন, ফর্মালি তিনি বলেছেন কোট আনকোট, যে বাংলাদেশের সাথে পাকিস্তানের অনেকগুলো আনরিজলভড ইস্যু আছে, সেই ইস্যুগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমি আরব বিশ্বকে অনুরোধ করব বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য এবং বাংলাদেশকে কোন রকমের কোঅপারেশন না করার জন্য। সেই লোকটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে তাকে মিট করল। শুধু মিট না, উনি নিজে গেলেন, আবার ভুট্টো সাহেব আমাদের দেশে আসলেন, গলা জড়াজড়ি হলো, নানান কিছু হলো। এবং এর মধ্যে যেটা দালালিটা হলো সেটা হচ্ছে যে কুয়েতের একটা প্রতিনিধি দল বঙ্গবন্ধুর কাছে আসেন 1974 সালের 20 ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি, ডেটটাও খুব ইন্টারেস্টিং। এসে তারা বঙ্গবন্ধুকে কনভিন্স করেন, অবশ্যই সাথে আওয়ামী লীগের যে ডানপন্থী অংশটা ছিল, খন্দকার মোস্তাক এবং অন্যান্যদের যে ডানপন্থী অংশটা ছিল, তারা বঙ্গবন্ধুকে কনভিন্স করেন যে পাকিস্তানের সাথে আসলে এক ধরনের ভ্রাতৃপ্রতিম সম্পর্কে না যাওয়াটা বোকামি, এবং পাকিস্তান, যেহেতু আমরাও মুসলমান, পাকিস্তানও মুসলমান, সুতরাং পাকিস্তান আমাদের ভাই। এন্ড বঙ্গবন্ধু ওয়াজ কনভিন্সড এন্ড হি এগ্রিড টু গো টু পাকিস্তান টু জয়েন, সরি আমি সরি তিনি একমত হলেন এবং তিনি রাজি হলেন পাকিস্তানে একটি কনফারেন্সে, ইসলামী কনফারেন্সে জয়েন করার জন্য লাহোরে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব যেদিন লাহোর কনফারেন্সে জয়েন করলেন তার পরের দিন পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিল। এবং স্বীকৃতি দেওয়ার পরে পাকিস্তান অন্যান্য আরব দেশগুলোকে বলল যে তোমরাও স্বীকৃতি দাও। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাকিস্তান স্বীকৃতি দেওয়ার পরে চায়না আমাদেরকে স্বীকৃতি দিল, সম্ভবত 1976 সালে। ঠিক আছে, সুতরাং এটা একটা বিগ সারপ্রাইজ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের দলের লোকজনদের দ্বারা কনভিন্সড হয়েছিলেন যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য পাকিস্তানের সাথে রিকম্প্রোমাইজ করা উচিত বা কম্প্রোমাইজ করা উচিত এবং মিডল ইস্টের দেশগুলোর সাথে কম্প্রোমাইজ করা উচিত। দ্যাট ওয়াজ কমপ্লিটলি আ পলিটিক্যাল ফেইলিওর অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নো ডাউট অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা হচ্ছে এটা যে বঙ্গবন্ধু তার নিজের দেশকে নিয়ে সুদূর প্রসারী চিন্তা করতে পারেননি। তিনি ল্যাটিন আমেরিকার বিপ্লব উত্তর দেশগুলো দিকে তাকাতে পারতেন। তিনি ভিয়েতনাম সহ
অন্যান্য এশিয়ান দেশগুলোর দিকে তাকাতে পারতেন, যারা মিডল ইস্ট মুখাপেক্ষী না হয়েও তাদের দেশকে আমাদের চাইতে অনেক অগ্রসর করে নিয়ে গেছেন। কিন্তু বঙ্গবন্ধু সেদিকে যাননি। বঙ্গবন্ধু কনভিন্সড হয়েছিলেন তার নিজের দলের মৌলবাদীদের দ্বারা, ডানপন্থীদের দ্বারা। ফলে কি হলো, বঙ্গবন্ধু 72, 73, 74 এই 3 বছরে ক্রমশ ডানপন্থার দিকে ঝুঁকতে শুরু করলেন। যার ফলাফল হচ্ছে তাজউদ্দিন আহমেদকে তিনি বের করে দিলেন তার ক্যাবিনেট থেকে। যার ফলাফল হচ্ছে আর্মিদের ক্যাডেট সমাবর্তনে গিয়ে কোরআন তেলাওয়াতের সাথে তিনি উদ্বোধন করলেন অনুষ্ঠান। যার ফলাফল হচ্ছে তিনি নিজে তার গণভবনের, তার সরকারি বাসভবনে সরকারি আয়োজনে রেগুলার মিলাদ মাহফিল দিতেন বিভিন্ন ইসলামী দিনগুলোতে, যেমন মোহাম্মদের জন্মদিনে, মৃত্যুদিনে, এই ধরনের বিষয়গুলোতে। অর্থাৎ তিনি তার নিজের যে রাজনৈতিক জীবন সেখান থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে ক্রমশই ইসলাম পন্থার দিকে তিনি ঝুঁকতে শুরু করলেন। এন্ড যেটা আসলে প্রাইমারিলি বাংলাদেশের সেকুলারিজমের যে কবর রচনার যে শুরুটা, মানে বঙ্গবন্ধু কবর খোঁড়াটা শুরু করে দিলেন, এবং তারপরে অন্যরা বঙ্গবন্ধুর পথ ধরে সেই কবর রচনার দিকে গেছেন। এবং তার কয়েকটা মৌলিক বিষয় হচ্ছে, টিভিতে বেতারে কোরআন তেলাওয়াত পাঠ কিন্তু বঙ্গবন্ধুর আমলেই আবার শুরু হয়ে গিয়েছিল, যদিও খুব রেগুলার ভিত্তিতে না, কিন্তু শুরু হয়েছিল। এবং তিনি সেকুলারিজম বলতে বুঝেছিলেন কোরআন তেলাওয়াত এবং গীতা থেকে পাঠ। এমনকি সে সময় একজন বৌদ্ধ এমপি বাংলাদেশ সংসদে প্রস্তাব করেছিলেন, যদি কোরআন আর গীতা থেকে পাঠ করা হয় তাহলে ত্রিপিটক আর বাইবেল কি দোষ করলো? ঠিক আছে। সো যেখানে রাষ্ট্রের সাথে ধর্মের সংযোগ বিচ্ছিন্নতাই হচ্ছে সেকুলারিস্ট আইডিয়া, সেখানে বঙ্গবন্ধু ক্রমশই গেলেন যে না, বিচ্ছিন্নতা নয়, বরং আসলে সকল ধর্মই রাষ্ট্রের ভেতরে নিয়ে আসি। ঠিক আছে, প্রথমে ইসলাম, তারপরে হিন্দু, তারপরে অন্যগুলো। দ্যাট ওয়াজ কমপ্লিটলি রং। সো এই বিষয়গুলো শেখ মুজিবের কাছ থেকে অত্যন্ত অপ্রত্যাশিত। তারপরের ঘটনাগুলো আমরা সবাই জানি কম বেশি, যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো সপরিবারে অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে, এবং সেটা নানান রাজনৈতিক ব্যাখ্যা আছে, আমরা সেগুলোতে যাব না। তারপরে খন্দকার মুশতাক আসলেন, আওয়ামী লীগেরই একজন মানুষ, শেখ মুজিবুর রহমানের সাথে যাকে প্রথম সারিতে ছবিতে দেখা যেত। এমনকি বহু ছবি আছে শেখ মুজিবুর রহমান মুশতাকের গলাগলি করে ছবি তুলেছেন। মুশতাক সাহেব বোধহয় 2.5-3 মাসের জন্য ক্ষমতায় এসেছিলেন, আমার এক্স্যাক্টলি মনে নাই। তিনি এসে 4টা কি ওয়ার্ড, আমরা বলি কি ওয়ার্ডের বাংলা কি হতে পারে, মানে শব্দ বাংলাদেশে জনপ্রিয় করলেন। তিনি প্রথম বাংলাদেশকে বোঝালেন যে জয় বাংলা শব্দটা একটা অন-ইসলামিক শব্দ। তিনি প্রথম ইঙ্গিত দিলেন যে জয় বাংলার সাথে জয় হিন্দের এক ধরনের সম্পর্ক আছে, সুতরাং এটা বাংলাদেশের মানুষের জন্য নয়। তিনি চালু করলেন 4টা শব্দ, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমরা যারা জিয়াউর রহমানকে গালিগালাজ করি এই ধরনের শব্দের, এই ধরনের কালচারের জন্য, এই শব্দগুলো জিয়াউর রহমান চালু করেন না, এই শব্দগুলো খন্দকার মুশতাক চালু করেছেন। তারপরে কি হলো, অফকোর্স খন্দকার মুশতাক একটা পাপেট ছিল, পেছনে ব্যাকগ্রাউন্ডে সামরিক বাহিনী এবং জিয়াউর রহমান পরবর্তীতে। যাই হোক, এই বিচারপতি সায়েম, খালেদ মোশাররফ, তাহের পর্ব পার হয়ে বাংলাদেশের মূল ভিলেন, আমি বলি তাকে ভিলেন, হ্যাঁ, জিয়াউর রহমান আসলেন ক্ষমতায়। এবং এটা আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশকে জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে ইতিহাসের পেছনের দিকে গড়িয়ে যাওয়ার ডিরেকশনে গড়ায় দিছেন যে লোকটি, তার নাম হচ্ছে জিয়াউর রহমান। আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচাইতে ক্ষতি করেছেন এই লোকটি, যে বাংলাদেশের চাকাটাকে উল্টা দিকে দিয়ে দিয়েছেন। সো আমরা উল্টা দিকে ট্রাভেল করছি গত 30 বছর ধরে। মানে সে ক্ষমতায় আসে বেসিক্যালি 77 সাল থেকে, 79 সালে সে ফর্মালি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, 77 থেকে সে ক্ষমতায়। তিনি এসে যেটা করলেন, ইন্টারেস্টিংলি, আমি কি বাংলাদেশের ট্রেড ইয়েটা দিয়েছি ছবিটা, যেটা বাংলাদেশের বাণিজ্য বিষয়ক দেখাচ্ছে? দিস ইজ ফাইন, এই এমপ্লয়মেন্টে এটাও ভালো। হ্যাঁ, আপনারা দেখেন যে মিডল ইস্ট বাংলাদেশ থেকে প্রথম জনশক্তি নেওয়া শুরু করেছে, উল্লেখযোগ্যভাবে জনশক্তি নেওয়া শুরু করেছে 1976 সাল থেকে, এন্ড দ্যাট ইজ বিকজ অফ জিয়াউর রহমান।
জিয়াউর রহমানের মূল পেট্রন ছিল সৌদি আরব এবং সৌদি আরবের মিত্ররা, এবং তিনি জানতেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অসহযোগিতা করেছে তাদের সাথেই তার বন্ধুত্ব করতে হবে, নইলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। এবং এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলা দরকার, আমরা সবাই জানি বিষয়গুলো, যে বাংলাদেশ আর্মির একটা বড় অংশ তখন পর্যন্ত ভীষণভাবে প্রো পাকিস্তানি ছিল। এর অনেকগুলো কারণ আছে। একটা প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার আগ পর্যন্ত বাংলাদেশি যে সমস্ত নাগরিকেরা আর্মিতে যেতেন, সামরিক বাহিনীতে যেতেন, তাদের সবার প্রশিক্ষণ হতো পাকিস্তানে। বাংলাদেশে সামরিক বাহিনীর কোনো প্রশিক্ষণ হতো না, এবং তাদের সবার প্রথম দিকের চাকুরির একটা বড় অংশ তাদেরকে পাকিস্তানেই সার্ভ করতে হতো। ফলে এই আর্মি অফিসারদের, ইভেন আমরাও 80 দশকে দেখেছি অনেক আর্মি অফিসাররা ভীষণভাবে পাকিস্তান ভক্ত, হ্যাঁ, এবং এটা কেউ অস্বীকার করতে পারবে না। এখানে আমরা মাসুদ রানার কথা উল্লেখ করতে পারি। মাসুদ রানার যে চরিত্রটা, কাল্পনিক চরিত্র, তার যে চিফ ছিল মেজর রাহাত, আমাদের মানে ফিকশনে পাওয়া যায়, সেখানে কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমির খুব গৌরবজনক বর্ণনা পাওয়া যায়। হ্যাঁ, এবং এই জিয়াউর রহমানও কিন্তু কাকুলেই প্রশিক্ষিত, ঠিক আছে। সো বাংলাদেশ আর্মির একটা বড় অংশ স্বাধীনতা পর্যন্ত 71 সাল পর্যন্ত, নট অনলি বড় অংশ, অ্যাবসোলুট অংশ পুরোটাই পাকিস্তানে ট্রেন্ড এবং পাকিস্তানি সার্ভ। তারা তাদের চাকরির ইনিশিয়াল পার্টটা পাকিস্তানে সার্ভ করতো, ফলে তাদের ট্রেনিং এক্সট্রিমলি ভারত বিরোধী একটা ট্রেনিং, গ্রুমিং, তাদের কালচারাল ট্রেনিং না বলে এক ধরনের ইন্ডক্ট্রিনেশন বলতে পারি, কারণ যে বয়সে তারা যায় ওই বয়সে ওইটাই হয় তাদের মধ্যে। এক ধরনের ইন্ডক্ট্রিনেশন আপনি বলতেই পারেন, অফকোর্স। এবং তাদের কালচারাল ওরিয়েন্টেশনটাও হয় এক্সট্রিমলি পাকিস্তানি। এবং আপনি যদি দেখবেন, আমরা অনেক আর্মির বাচ্চা কাচ্চাদেরকে দেখছি যারা বাবাকে বলে আব্বাজি, মাকে বলে আম্মাজি, এই ধরনের। অসুবিধা নাই এটাতে, ব্যক্তিগত জীবনে আপনি বলতে পারেন, কিন্তু আমি বলছি যে ওরিয়েন্টেশনটা, ঠিক আছে। সো বাংলাদেশ আর্মির একটা বড় অংশের পাকিস্তানি ওরিয়েন্টেশন, যেটাকে বঙ্গবন্ধু মিস করেছেন বুঝতে বা ট্রিট করতে, এবং যেটাকে আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সো আওয়ামী লীগের মধ্যে ডানপন্থী অংশ আর এই যে আর্মির যে অংশ, এটা মিলে আমাদেরকে উপহার দিল একটা র্যাডিক্যাল চেঞ্জ বাংলাদেশে। এবং যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, তিনি যেহেতু আক্ষরিক অর্থেই একজন প্রো পাকিস্তানি মানুষ, তার রাজনীতিটাও প্রো পাকিস্তানি হবে। এবং যে কারণে তিনি কি করলেন, বাংলাদেশের রাষ্ট্রকে ধর্মের প্রভাব মুক্ত রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পলিসি গুলো নিয়েছিলেন, তার সমস্ত পলিসি তিনি আমূল উল্টায় দিলেন, মানে পিরামিডটাকে উল্টায় দেওয়ার মতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মভিত্তিক রাজনীতি বাতিল করেছিলেন, ধর্মভিত্তিক দল গঠন বাতিল করেছিলেন, যারা রাজাকার প্রত্যক্ষভাবে পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছে তাদের ভোটে দাঁড়ানোর অধিকারকে রদ করেছিলেন। এই তিনটি বিষয় জিয়াউর রহমান ফিরে আনলেন। এবং তিনি আনলেন, অবশ্যই তিনি যেহেতু সামরিক বাহিনী, তিনি তো পোশাকে বিশ্বাস করেন, তিনি একটা পোশাক দিলেন, বললেন যে বহুদলীয় গণতন্ত্রের নামে তিনি বাংলাদেশের রাজাকারদেরকে, বাংলাদেশের আলবদরদেরকে, সমস্ত পাকিস্তানপন্থী যে সমস্ত মানুষ ছিল তাদের সবাইকে সসম্মানে ফিরে আসলেন। শুধু ফিরিয়ে আনলেন না, তাদের কাউকে তিনি তার উপদেষ্টা করলেন, কাউকে তিনি রাষ্ট্রদূত বানালেন, কাউকে তিনি বিদেশ সফরে নিয়ে গেলেন, ঠিক আছে। তারপরে তিনি যেটা করলেন, যে উপরিকাঠামোগত যে পরিবর্তনগুলো বঙ্গবন্ধু করেছিলেন, যে টেলিভিশনকে, বেতারকে সেকুলার রাখা, স্কুল কলেজকে সেকুলার রাখা, বিশ্ববিদ্যালয়গুলোকে সেকুলার রাখা, এই সমস্ত জায়গায় শেখ জিয়াউর রহমান সেগুলো উল্টিয়ে দিলেন। টিভিতে 5 ওয়াক্ত নামাজের আজান দেয়া, বিসমিল্লাহ বলে শুরু হওয়া, খোদা হাফেজ বলে শেষ করা, টিভিতে ধর্ম বিষয়ক অনুষ্ঠানের সংখ্যা বাড়িয়ে দেয়া, বাচ্চাদের কোরআন শিক্ষার অনুষ্ঠান চালু করা, হ্যাঁ। এমনকি শুধু তাই নয়, পাবলিক স্ফিয়ারে, মানে মাঠে ঘাটে বাজারে জিয়াউর রহমানের আমলে প্রথম বাংলাদেশে পাবলিকলি ওয়াজ, জালসা, সেমিনার, এই সমস্ত কালচার শুরু হলো, ঠিক আছে। এবং জিয়াউর রহমান শুধু শুরু হলো না, জিয়াউর রহমান সেই সময়টায় নিজে এবং তার অ্যাসোসিয়েটসরা সেগুলোকে প্রমোট করা শুরু করলো। ওয়াজ মাহফিলে, বার্ষিক জালসাতে আধুনিক রাজনীতিবিদরা, মানে আর্মি অফিসাররা, আধুনিক ব্যবসায়ীরা, এরা যাওয়া শুরু করলো। সো জিয়াউর রহমান যে সবচেয়ে ক্ষতিকর দিকটা করেছে, সেটা আসলে তার নিজের ওরিয়েন্টেশন থেকেই এসেছে।
এবং আমি যদি সামারাইজ করি জিয়াউর রহমান কি কি বড় ক্ষতিগুলো করেছে, এটা লিস্টটা অনেক লম্বা হবে, কিন্তু আমি মৌলিকভাবে কয়েকটা বিষয় বলি। এক হচ্ছে জিয়াউর রহমানই প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশে প্রচার করেছেন যে সেকুলারিজম মানে হচ্ছে ধর্মবিরোধিতা, এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশে প্রচার করেছেন যে সেকুলারিজম মানে আপনার ধর্ম পালনের অধিকার আপনি হারিয়ে ফেলবেন। বাংলাদেশ যদি একটা সেকুলার রাষ্ট্র হয়, তাহলে বাংলাদেশ আহ, ভারত হয়ে যাবে, বা বাংলাদেশের মসজিদ গুলো থাকবে না, বাংলাদেশের মানুষ তার ধর্ম পালনের অধিকার হারিয়ে ফেলবে। এই যে কুপমন্ডুক আইডিয়া গুলো, যেগুলো আমার ধারণা আমরা আমাদের শৈশবে শুনেছি, যে বাংলাদেশ সম্পর্কে যে এই ধারণার সূত্রপাতটা হয় হচ্ছে জিয়াউর রহমানের আমলে, তার প্রত্যক্ষ ইয়ে সাপোর্টে। সো সেকুলারিজম বাংলাদেশে দাঁড়ায়, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মহীনতা, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে মানুষের ধর্ম পালনের অধিকারকে ক্ষুণ্ণ করা, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে নাস্তিকতা। এই যে ধারণাগুলো, সেই ধারণাগুলোর প্রথম চাষবাস শুরু হয় জিয়াউর রহমানের আমলে। এবং জিয়াউর রহমান উপরিকাঠামোগতভাবে অনেক পরিবর্তন করেছেন। স্কুলগুলোতে তিনি ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করেছেন। শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করেছেন। এবং মাদ্রাসাগুলোর বাজেট বাড়িয়ে দিয়েছেন 4 গুণ, 5 গুণ, 6 গুণ। এবং বাংলাদেশের মাদ্রাসাগুলো মাশরুমিং হয়ে উঠেছিল। সো এই সমস্ত কাজগুলো হয়েছে জিয়াউর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। তারপরে আমরা আরেকজন মহানায়ককে পেলাম বাংলাদেশের ইতিহাসে। আমরা সবাই জানি যে এরশাদ সাহেবকে আমরা অনেক গালিগালাজ করি, কিন্তু আমরা যদি ইতিহাসের খুব নির্মোহ পাঠ করি, তাহলে আপনি দেখবেন যে এরশাদ বরং জিয়াউর রহমানের চাইতে অনেক বিনাইন ছিল। যদিও এই লোক বাংলাদেশের সংবিধানে সবচেয়ে বড় ট্রমাটা করেছে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঢুকিয়ে, কিন্তু ইসলাম নয়, পৃথিবীর অনেক আধুনিক রাষ্ট্রে কিন্তু রাষ্ট্রধর্ম আছে। ওভার্টলি অর কোভার্টলি, আমরা বলি যে খুব প্রত্যক্ষ ভাবে, হ্যাঁ এই সেই মহানায়ক, হ্যাঁ খুব প্রত্যক্ষ ভাবে হোক বা পরোক্ষ ভাবে হোক, পৃথিবীর অনেক দেশেই কিন্তু রাষ্ট্রধর্মের ধারণাটা আছে। সুতরাং রাষ্ট্রধর্মের ধারণাটা থাকলেই একটা দেশ ধর্মান্ধতার রসাতলে চলে গেল, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। কিন্তু অবশ্যই ইসলাম একটা বিশেষ ধর্ম, ইসলামের সাথে আধুনিক খ্রিস্টিয়ানিটির বা বৌদ্ধ ধর্মের বা হিন্দু ধর্মের খুব গুণগত পার্থক্য আছে। ইসলাম রাষ্ট্র ধর্ম হলে সেটা কতটা ভয়াবহ হতে পারে আমরা দেখছি বাংলাদেশে। বাট এরশাদের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট কাজটা ছিল সেকুলারিজমের বিরুদ্ধে। সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রে তিনি ইসলামকে সংবিধানের অন্তর্গত করেছিলেন। জিয়াউর রহমান ইসলামে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্তি করেছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে মহান সর্বস্রষ্টা আল্লাহ তাআলার প্রতি কি অসীম বিশ্বাস স্থাপন, এই কথাটা উল্লেখ করেছিলেন। এবং তিনি সমাজতন্ত্র কে ডাইলিউট করে এক ধরনের সামাজিক ন্যায় বিচার, এই টাইপের কিছু একটা কথা ঢুকেছিল। অর্থাৎ বাংলাদেশের এবং বাঙালি জাতীয়তাবাদকে চেঞ্জ করে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছিলেন। সো জিয়াউর রহমান পুরো সংবিধানটাকেই ট্রমাটাইজ করেছিলেন। মুক্তিযুদ্ধের 4টা মূলনীতির প্রত্যেকটাকে তিনি ধ্বংস করেছেন। তার সাথে যদি আমি তুলনা করি, আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মতামত, এরশাদ মিয়া আসলে জিয়াউর রহমানের তুলনায় কম ভিরুলেন্ট বা কম বিষাক্ত ছিল বাংলাদেশের প্রতি। যদিও সেও একটা বিরাট ক্ষতি করেছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে। আমার মনে হয় সরোয়ার ভাই, আমরা এভাবে বলতে পারি, যেহেতু মেজর জিয়া বেঁচে নাই, এরশাদ বেঁচে আছে। কারণ আপনি এখানে দেখেন, এরশাদ কিন্তু ঠিকই তা মোল্লাদের সাথে তার এক ধরনের আতাত চালিয়ে যাচ্ছে। মেজর জিয়া বেঁচে থাকলে সম্ভবত এরশাদের তুলনায় আরো বেশি বাংলাদেশ ধ্বংসের কারণ হয়ে উঠতো। এটা জাস্ট এক ধরনের ফিকশিয়াস কথা আর কি। হ্যাঁ, না না, তা তো বটেই, তা তো বটে না, আমি তো সেটাই বললাম যে মেজর মেজর জিয়াকেই আমি বললাম বেশি ক্ষতি করেছে সে এরশাদের চেয়ে। বাট এটা অফকোর্স এইভাবে তুলনা করা উচিত না। মানে আমি আমি এটা আমার নিজের মতামত বলছি, এবং দুজনেই অত্যন্ত ক্ষতিকর, এক্সট্রিমলি ক্ষতিকর। ওকে, ভালো কথা। জিয়া সামরিক শাসক ছিল, এরশাদ সামরিক শাসক ছিল, সুতরাং তাদের ক্ষমতায় থাকার জন্য তাদের পপুলার কিছু সাপোর্ট দরকার ছিল, বড় বড় আস্থার জায়গা দরকার ছিল, তারা ইসলামিস্ট চেঞ্জ করেছে। কিন্তু যখন আমরা তথাকথিত ডেমোক্রেটিক সরকারের দিকে ট্রানজিশন করলাম খালেদা জিয়া এবং হাসিনার মাধ্যমে, গাড়ির চাকা কিন্তু সেই উল্টো দিকেই যাচ্ছে এখনো। খালেদা জিয়া আসলেন, এবং আমরা যারা জানি ইসলাম এবং ইসলামিক কালচারের ফরম্যাটটাকে জানি, তারা সবাই বলবেন যে খালেদা জিয়া কিন্তু ব্যক্তিগত জীবন আচরণে একজন ইসলামী মানুষ না।
ঠিক আছে, আমি আমি ওনার এই ব্যক্তিগত জীবনাচরণকে নিন্দা করছি না, আমি বলছি এটা একটা হিপোক্রেসি যে শি ইজ নট অ্যাট অল অ্যান ইসলামিক পারসন। উনি ইসলামের যে সমস্ত প্রথাগত যে সমস্ত কি বলবো নর্মস প্রথা, তার কোনো কিছু ধারে কাছে নাই, কিন্তু তিনিই হয়ে উঠলেন বাংলাদেশে ইসলামের সবচেয়ে বড় রক্ষক। এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য তিনি কি করলেন, তার স্বামীর যে সিস্টেম গুলো ছিল সেগুলোকে তিনি আবার রিইনস্টল করলেন। রিইনস্টল করার পড়তে সেই সেকুলারিজমের বিরুদ্ধে প্রচার, সেকুলারিজমকে একটা হিন্দুয়ানি প্রথা বলে প্রচার করা, সেকুলার বাংলাদেশ হলে বাংলাদেশটা মুসলমানদের থাকবে না এরকম প্রচার করা, বাংলাদেশের মসজিদে মসজিদে উলুধ্বনি দেয়া হবে সেটা প্রচার করা। হ্যাঁ, এই যে সমস্ত কিছু। এবং তারপরে আপনি যদি মাদ্রাসা শিক্ষার ইতিহাস দেখেন, মাদ্রাসা শিক্ষায় বাজেটের পরিমাণ হিমালয়ের মতো বৃদ্ধি পেয়েছিল খালেদা জিয়ার আমলে। আমি এই মুহূর্তে নাই আমার কাছে, কিন্তু হিস্টোরিক্যালি মাদ্রাসা শিক্ষার বাজেটের যদি একটা কার্ভ করেন, সেই কার্ভটা অল অন এ সাডেন স্কাই রকেট করছে হচ্ছে খালেদা জিয়ার আমলে। এবং খালেদা জিয়ার কোন আমলে? খালেদা জিয়া তো হ্যাঁ, প্রথমে 2001-এ আসছিল, তারপর আবার মনে হয় সরি প্রথমে 92 আসছিল, 91, তারপর আবার মনে হয় 2001-এ আসছিল, তাই না? টু বি ভেরি অনেস্ট, দুই আমলেই, আমি এটা আপনাকে আপনাকে জেনেই বলছি, আমি জানি এটা। শিওর। হ্যাঁ, এটা কম্পারেটিভ পিকচার আছে। শেখ হাসিনার আমলের তুলনায় খালেদা জিয়ার দুই আমলে ফর সারপ্রাইজিং রিজন মাদ্রাসা শিক্ষার বাজেট এভাবে বেড়ে যাচ্ছে কার্ভটা। ঠিক আছে, সো এটা এটা আমি বলছি সারপ্রাইজিং রিজন, কিন্তু এটা আসলে সারপ্রাইজিং নয়, বিকজ দ্যাট ইজ হার পলিটিক্স। হ্যাঁ, সো শেখ হাসিনা সরি খালেদা জিয়া বাংলাদেশে ইসলামিজমকে প্রমোট করেছেন কিভাবে? এক হচ্ছে সেকুলারিজমের বিরুদ্ধে অত্যন্ত কুৎসিত প্রচারণার মাধ্যমে, যেটা প্রথমত বাস্তব নয়, সভ্য নয়, কিন্তু তিনি সেটা করেছেন তার রাজনীতির স্বার্থেই, কারণ তিনি সেকুলার রাজনীতির প্রতিনিধি নন। দ্বিতীয়ত তিনি করেছেন যেটা, যে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার একটা স্কাই রকেটিং হয়েছে, এবং যেটার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে খালেদা জিয়া। এবং মাদ্রাসা শিক্ষা বলতে আমি বলছি কওমি মাদ্রাসা শিক্ষা, যে মাদ্রাসা শিক্ষাটা এখনো 1400 বছর আগের প্রিন্সিপাল গুলোকে সমাজে প্রতিষ্ঠা করতে চায়, যে মাদ্রাসা শিক্ষাটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে যে নাস্তিক ব্লগারদেরকে খুন করা ওয়াজিব হয়ে গেছে। ঠিক আছে, সেই কওমি মাদ্রাসা শিক্ষার সবচেয়ে বেশি বিকাশ ঘটেছে হচ্ছে খালেদা জিয়ার আমলে, এবং তিনি সেই রাজনীতিটাকে ব্যবহার করেছেন। এবং সেই গোত্রটা বা সেই গ্রুপটা কিন্তু খালেদা জিয়াকেই প্রমোট করে। সো এই গেল হচ্ছে খালেদা জিয়ার ইয়ে, যে এক হচ্ছে যে তিনি সেকুলারিজমের বিরুদ্ধে তার সকল শক্তি ব্যয় করেছেন, দুই হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে প্রমোট করেছেন এক্সট্রা অর্ডিনারি ভাবে, এবং উল্টো ভাবে হচ্ছে তিনি তার তার আমলে বাংলাদেশে প্রগতিশীল আন্দোলন এবং বাংলাদেশের প্রগতিশীল শিক্ষা ব্যবস্থাকে যতভাবে শুকিয়ে মারা যায় তার ব্যবস্থা করেছেন। এই তিনটা প্রধান ভূমিকা আমরা দেখতে পাই তার ইয়ে থেকে। ভালো কথা, খালেদা জিয়া খুব খারাপ, আমরা তাকে ছুঁড়ে ফেলে দিলাম, দিয়ে আমরা গণতান্ত্রিক পরিবেশে আবার আমরা শেখ হাসিনাকে নিয়ে আসলাম। 1996 একবার শেখ হাসিনা, সরি 1996 বলছি, হ্যাঁ 1996 একবার শেখ হাসিনা আসলেন, আবার ফখরুদ্দিন সাহেবের আমলে 2008-এ একবার শেখ হাসিনা আসলেন, আবার 2014-তে নিজেরা নিজেরা নির্বাচন করে আবার শেখ হাসিনা আসলেন। তারপরে কি হলো, খুবই ইন্টারেস্টিং চেঞ্জ। 1986 সালে বা 96 সালের ইলেকশনে আওয়ামী লীগের পোস্টার ছিল, আমার হয়তো ফ্রেজিং এ ভুল হতে পারে, কিন্তু আমি বলছি লা শারিক আল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। ঠিক আছে, এরকম একটা কিছু, অর্থাৎ আওয়ামী লীগ 1996 সালে নির্বাচনে তাদেরকে রিব্র্যান্ডিং করা শুরু করলো, একটা নতুন ফ্লেভার দেওয়া শুরু করলো, যে না আমাদের নৌকাটা আসলে সেকুলার নৌকা না, আমাদের নৌকাটা আসলে জনগণের নৌকা না, আমাদের নৌকাটা হচ্ছে আল্লাহর নৌকা, আল্লাহ এই নৌকার মালিক, সুতরাং যারা আল্লাহকে বিশ্বাস করো তারা নৌকায় ভোট দাও। ঠিক আছে, এবং এবং আরিফ ভাই আপনি যদি মনে করতে পারেন যে 96-এর নির্বাচনেই আমরা দেখলাম আমাদের সেকুলার পরিবারের সদস্য শেখ হাসিনা মক্কায় গিয়ে হজ করে আসলেন বা ওমরা করে আসলেন। এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং তিনি একটা ইসলামী অ্যাটায়ার, পোশাক, হিজাব এবং বোরখা হিজাব পরে তিনি বাংলাদেশে ফিরে আসলেন, এবং নির্বাচনী পোস্টারে তার যে ছবিটা ব্যবহার করা হলো সেই ছবিটা হচ্ছে তার হিজাবি ছবি।
কখনো তিনি মোনাজাত করছেন সেই ছবি, কখনো তিনি কোরআন তেলাওয়াত করছেন সেই ছবি, ঠিক আছে? তো সো 96 থেকে শেখ হাসিনার যে চরিত্রটা আমরা দেখেছি, সেটা কিন্তু খালেদা জিয়ার লাইনেই শেখ হাসিনা হাঁটতে শুরু করলেন। তো ওই যে বললাম যে জিয়াউর রহমান আমাদের গাড়ির দিকটাকে পেছনের দিকে দিয়ে দিয়েছেন, সেই পেছনের দিকে যাওয়া গাড়িটাকে কোনো একজন মানুষের সঠিক দিকে নিয়ে আসা দরকার ছিল। খালেদা জিয়া সেটা করেননি, কারণ সেটা তার রাজনীতি নয়। আমরা আশা করেছিলাম, জনগণ আশা করেছিল যে শেখ হাসিনা, তিনি শেখ মুজিবুর রহমানের মেয়ে, তিনি আবার সুযোগ পেয়েছেন, তিনি নিশ্চয়ই এটাকে ঘুরিয়ে ধরবেন। কিন্তু তিনি ঘুরিয়ে ধরলেন না, তিনিও ওই পথেই যাওয়া শুরু করলেন। এবং সেই যাওয়াটা শুরু করে তিনি যেটা করলেন, 2008 সালে যখন তিনি ক্ষমতায় আসলেন, তখন তিনি তার আগে 2006-এ খালেদা জিয়ার সময়ে একটা নির্বাচনে সম্ভাবনা তৈরি হয়েছিল। আপনার কি মনে পড়ে এটা? মাঝখানে এক ধরনের অনেক কিছু তো হয়েছিল। মানে ফখরুদ্দিন সাহেবের আগে একটা নির্বাচন এর সম্ভাবনা তৈরি হয়েছিল, যেটা খালেদা জিয়ার সাথে দর কষাকষি চলতেছিল ইয়ে নিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে না হবে নিয়ে। শুনতে পাচ্ছেন আরিফ ভাই আমাকে? হঠাৎ করে sure, বলেন। না, নীরব হয়ে গেল সবার কি। সো সেই 2006 সালে আমাদের আপা শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের সবচাইতে ধর্মান্ধ একটি গোষ্ঠী, যেটা খেলাফতে মজলিস বলে, সেই খেলাফতে মজলিসের সাথে একটা 4 দফা চুক্তি করেছিলেন। এবং সেই 4 দফা চুক্তি যদি আপনি দেখেন, আমি এখন হুবহু মুখস্থ বলতে পারবো না, তো 4 দফা চুক্তি যদি আপনি দেখেন, এই 4 দফা চুক্তি কিন্তু খালেদা জিয়াও করে নাই বাংলাদেশে, খালেদা জিয়ার মতো ধর্মান্ধ মানুষও করে নাই, জিয়াউর রহমানের মতো ধর্মান্ধ মানুষও এই ধরনের 4 দফা চুক্তি মৌলবাদীদের সাথে করে নাই। তার একটা চুক্তি ছিল মৌলবাদীদের প্রতি, নাম্বার 1, তখন হাইকোর্টের একটা ডিসিশনে ফতোয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে। হাইকোর্ট বলেছিল যে ফতোয়া অবৈধ এবং কোনো মোল্লা বাংলাদেশে ফতোয়া জারি করতে পারবে না। তার প্রথম চুক্তিটা ছিল শেখ হাসিনা যেটা করেছিলেন খেলাফতে মজলিসের সাথে, তিনি বলেছিলেন মুসলিম মোল্লাদেরকে ফতোয়া জারি করার অধিকার ফিরিয়ে দেওয়া হবে, নাম্বার 1। দ্বিতীয় চুক্তিটা ছিল যে বাংলাদেশে যদি কেউ ইসলাম এবং মোহাম্মদকে নিয়ে কোনো কটূক্তি করে, কোনো বিরূপ মন্তব্য করে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং প্রয়োজনে এই জন্য প্রয়োজনীয় আইন প্রয়োগ করা হবে, দ্যাটস মিনিং দ্য ব্লাসফেমি আইন প্রণয়ন করা হবে। তৃতীয়টা ছিল এরকম যে রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইসলামী ভাবধারা মূল্যবোধকে প্রতিষ্ঠিত করা হবে, ইত্যাদি ইত্যাদি। চতুর্থটা ছিল যে কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে কোন রকমের সংস্কার ছাড়া কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটের সমমর্যাদা দেওয়া হবে, স্ট্যান্ডার্ডাইজেশন করা হবে। এই 4টা শর্ত রাজি হলেন শেখ হাসিনা, যিনি শেখ মুজিবুর রহমানের কন্যা, এবং কাদের সাথে? খেলাফতে মজলিসের সাথে। এবং খেলাফতে মজলিস কারা? যে খেলাফতে মজলিসের পুরোটাই হচ্ছে আফগান ফেরত তালিবানদের দল। এবং যে এটা হচ্ছে যে মার্কেন্টাইল ব্যাংকের যে মালিক ছিল আব্দুল জলিলের মাধ্যমে যেটা করলো, যিনি এখন বেঁচে নাই আর কি, এবং তাকে এটার জন্য প্রচুর কথা শুনতে হয়েছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এবং আপনি কি বিশ্বাস করেন এটা জলিল সাহেব করেছে? আপার ছাড়া, সবুজ সংকেত ছাড়া আমি বিশ্বাস করি না। আপনি করতে পারেন? না, আমিও বিশ্বাস করি না। আমি ডেফিনেটলি শিওর তার কাছ থেকে অনুমতি নিয়ে এটা করা হয়েছে। সেটাই। সো এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এই চুক্তির অধীনে খেলাফতে মজলিসের 6 জনকে আওয়ামী লীগ নির্বাচনে তাদেরই জোটে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করবার জন্য মনোনয়ন দেয়। এবং এই 6 জনের মধ্যে 2 জন ছিল কুখ্যাত আফগানিস্তান ফেরত তালিবান যোদ্ধা। এবং এই 2 জনের মধ্যে একজন তসলিমা নাসরিনের মাথার দাম ঘোষণা করার জন্য বাংলাদেশের প্রধান ভূমিকা পালন করেছে। সিলেটের ওই লোকটা কি জানি, কি হুজুর জানি, হাবিবুর রহমান, বুলবুলি হুজুর, রাইট? ঠিক আছে। সো এবং এই লোক আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করছিল? না, নির্বাচনটা হয় নাই। হইতে পারতো। আওয়ামী লীগকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আর কি, স্বয়ং আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, কিন্তু নির্বাচনটা হতে পারতো। এবং এই বুলবুলিকে শেখ হাসিনা ইয়ে করছে। এবং আমার জন্য ব্যক্তিগতভাবে এটা এত পেইনফুল ছিল, যেদিন বুলবুলি হুজুরকে নমিনেশন দেওয়া হলো, আমি 2টা কারণে প্রচন্ড বিষণ্ণ বোধ করেছি। এক হচ্ছে, বুলবুলি হুজুরকে নমিনেশন দেওয়া হয়েছিল নুরুল ইসলাম নাহিদের নমিনেশন বাতিল করে বিয়ানীবাজার এলাকা থেকে। ভেবে দেখেন
নুরুল ইসলাম নাহিদের নমিনেশন বাতিল করে বুলবুলি হুজুরকে নমিনেশন দেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে আম, এই বুলবুলি হুজুর প্রত্যক্ষভাবে আমাদের উপরে অসংখ্যবার আক্রমণ করেছিল সিলেটে যখন আমরা প্রগতিশীল আন্দোলন করি, এবং বিশেষ করে একবারের কথা আমার মনে আছে যখন মানে ম্যাসিভ ধ্বংস করেছিল তারা, আমাদের গাড়ি ভাঙচুর করা থেকে শুরু করে আমাদের স্টেজ ভাঙচুর করা থেকে শুরু করে, যখন আমরা শামসুর রহমানকে সিলেটে আমন্ত্রণ জানিয়েছিলাম একটা সংবিধানের জন্য, এবং শামসুর রহমানকে তারা সিলেটে যেতে দেয়নি। সো এনিওয়ে, আমি বলছি এটা ব্যক্তিগত প্রসঙ্গ চলে আসছে, বাট আমি বলছি যে শেখ হাসিনা পারতেন, বা অন্তত আমরা বিশ্বাস করতাম এক সময় 10-15 বছর আগে, যে হয়তো আওয়ামী লীগ বাংলাদেশকে আবার সেকুলার দিকে নিয়ে যেতে পারে, হয়তো আওয়ামী লীগ বাংলাদেশের এই ইসলামীকরণটাকে ঠেকাতে পারে। সেটা আমি ব্যক্তিগতভাবে এখন আর বিশ্বাস করি না। আওয়ামী লীগ মোটেও সেই জায়গায় নেই। আওয়ামী লীগ বরং এখন প্রধান চালক বাংলাদেশকে সেকুলারিজমের উল্টো পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সো এটা গেল শেখ হাসিনা 2006-এর ঘটনা। সাম্প্রতিক সময়ের ঘটনা আমরা সবাই জানি। শেখ হাসিনা প্রকাশ্যে বলছেন যে বাংলাদেশ পরিচালিত হবে মদিনা সনদের আলোকে। সো এখন মদিনা সনদ নিয়ে কি আপনি বলবেন না আমি বলবো? হ্যাঁ, মদিনা সনদ মদিনা সনদ কি আম, একটা আধুনিক রাষ্ট্রের, একটা আধুনিক সমাজের সনদ হতে পারে? খোদ আরব রাষ্ট্রগুলোও কি এখন মদিনা সনদে বিশ্বাস করে? কারণ মদিনা সনদ হচ্ছে একটা অপরিপক্ক রাষ্ট্র হয়ে ওঠেনি এমন একটা সমাজ, বা এমন একটা পরিস্থিতিতে ইসলামী বা নব্য মুসলমানদের সাথে অন্যান্য গোত্ররা কিভাবে মিলেমিশে এক সমাজে থাকবে, যুদ্ধ হলে কিভাবে কন্ট্রিবিউট করবে, কিভাবে জিজিয়া কর দিবে, কিভাবে মুসলমানদেরকে না খেপায় একটা সমাজে থাকবে, সেই সমস্ত বিষয় নিয়ে একটা চুক্তি। মদিনা সনদ ইটসেলফ একটা আদিম চুক্তি, ঠিক আছে? সেই ওয়েল, চুক্তি ইন্টারেস্টিংলি ঠিক এই প্রশ্নটাই সৈয়দ জামাল ভাই করছেন আপনার কাছে, কিন্তু আপনি কিভাবে জানি ওনার মন পাঠ করে ফেলেছেন? তাই আর সৈয়দ জামাল ভাই তো আমাদের একদম ভেতরের মানুষ, না হৃদয়ের মানুষ, সেজন্য। সো আপনি দেখেন যে মদিনা সনদ ইটসেলফ একটা আদিম একটা আদিম কন্ট্রোভার্সিয়াল একটা সনদ, যেটার রেলেভেন্স খোদ ইসলামী দেশগুলোতেই নাই এখন আর, ঠিক আছে? আমাদের প্রধানমন্ত্রী বলছেন সেই সনদের আলোকে উনি বাংলাদেশকে পরিচালিত করবেন। সো এটাকে বলে যে ওই যে কফিনের শেষ পেরেক মেরে দেওয়া বলে না? সো যে কবরটা খোঁড়া শুরু করেছিলেন দুর্ভাগ্যজনকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই কবরটাতে কফিনের শেষ পেরেকটা মারছেন তারই কন্যা শেখ হাসিনা। এবং এটা এমন একটা ইররিভার্সিবল কন্ডিশনে চলে গেছে যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আওয়ামী লীগকে দিয়ে এই ইররিভার্সিবল কন্ডিশনকে আর ফেরানো সম্ভব। এবং আমি এখানে একটা উপমা দেই, সেটা হচ্ছে যে একটা ভাজা মাছ কখনো আর সাঁতার কাটতে পারে না। আপনার আপনার মধ্যে যতই শুভ ইচ্ছা থাকুক, শুভ উদ্দেশ্য থাকুক, একটা ফ্রাইড ফিশ কখনোই সাঁতার কাটতে পারে না। আওয়ামী লীগ আমার কাছে, অন্তত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আমার কাছে একটা ভাজা মাছ, এবং এটা আর কখনোই সাঁতার কাটবে না। এখন যদি আওয়ামী লীগের মধ্যে কোনো পজিটিভ এলিমেন্ট কখনো রিভার্ট ব্যাক করতে পারে, শেখ হাসিনার থেকে বলয় থেকে বেরিয়ে আসতে পারে, হতে পারে, কিন্তু আমি এটা বিলিভ করি Well, না। আমারও মনে হয় না এটা হবে, কারণ যেই চরিত্রটার কথা আমরা আলোচনা করলাম সেই চরিত্রটা হচ্ছে এক ধরনের সন্ত্রাসী চরিত্র। ইসলাম, বিশেষ করে ওহাবি ইসলাম যেটা বাংলাদেশে জেঁকে বসছে, সেই চরিত্রটাই সন্ত্রাসী এবং আগ্রাসীমূলক। আপনি ওই যে বুলবুলি হুজুরের মতন আর কি। হ্যাঁ, তো কোনো গতকালকে আমরা আলোচনা করতেছিলাম সম্ভবত লুকস ভাইয়ের সাথে, যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বা রাজনৈতিক সংস্কৃতি, তাতে দেখা হচ্ছে নতুন কোনো আপনার যারা রাজনীতিতে আসতে চাচ্ছে নতুন করে, তাদেরকে দমন করার একটা মেথড বাংলাদেশের ভিতরে চর্চা হচ্ছে, যে নতুন কেউ উঠতে গেলে তাকে নানানভাবে কাটেল সেটাই করা হচ্ছে, তাকে দমন করা হচ্ছে। সো আওয়ামী সেটাই। লীগ থেকেও যদি কোনো সেকুলার অংশ বেরিয়ে যাওয়ার চেষ্টাও করে, ওটা হুম, হবে তাদের জন্য এক ধরনের আত্মহত্যার শামিল। সো হ্যাঁ, আমরা আসলে মনে হয় আরেকদিন এটা নিয়ে কথা বলতে পারি যে ভবিষ্যৎ বাংলাদেশটা দেখতে কিরকম হবে, আমরা একদিন হ্যাঁ। স্পেকুলেশন করতে পারি। আপনি কি আর আহ, কিছু বলবেন? না, আমি সামারাইজ করতে চাই একটা ইমাজিনারি চিত্র আপনাদেরকে দিয়ে। সেটা হচ্ছে যদি এমন হতো তাহলে কি হতো, এইরকমের একটা অফকোর্স এটা কোনো আমি হ্যাঁ একটু বলেন। ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে খানিকক্ষণ আগে একজন একটা কোয়েশ্চেন অলরেডি কিন্তু করছেন, সেটা হচ্ছে হয়তো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা না, বাট উনি যেটা হুম, জানতে চাচ্ছেন সেটা হচ্ছে আম, কই গেল, আহ,
জিয়া রাষ্ট্র ক্ষমতা না এসে খালেদ মোশাররফ বা কর্নেল তাহের ক্ষমতা কেন্দ্রে আসলে কি বাংলাদেশের সেকুলারিজমটা টিকে যাওয়ার পসিবিলিটি ছিল? ওয়েল, এটা কঠিন প্রশ্ন। আমি তাহের এবং খালেদ মোশাররফকে আমি দুই ভাবে দেখি। তাহের আমার কাছে তাহের খুবই রোমান্টিক একজন বিপ্লবী। তাহেরের সদিচ্ছার জায়গাটা আমার কাছে একরকম, খালেদ মোশাররফের সদিচ্ছার জায়গাটা একরকম। তবে আমি হাইপোথেটিক্যালি আমি অন্তত এটুকু বিশ্বাস করি যে জিয়াউর রহমান আমাদেরকে যে পথে গড়ায় দিয়েছেন, খালেদ মোশাররফ বা তাহের যে কেউ বা যে কারো নেতৃত্বে বাংলাদেশ যদি আসতো, সম্ভবত বাংলাদেশ উল্টো দিকে গড়ানো শুরু করতো না, হয়তো অন্য রকমের একটা ডাইমেনশন আমরা পেতাম। কিন্তু আমি নিশ্চিতভাবেই মনে করি যে জিয়ার চাইতে অন্য বাংলাদেশ হতো। আচ্ছা, এটা আমার সরি, আপনি মতামত। যেটা বলতে চাচ্ছিলেন আপনি এটা মানে হ্যাঁ, কন্টিনিউ আমি করেন। আমি বলতে চাচ্ছি যে যদি এটাকে আমরা বলি, আপনি হয়তো জানেন যে হোয়াট ইফ অ্যানালাইসিস, যদি এরকম হতো তাহলে কি হতো। আপনি ভেবে দেখেন আপনারা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পৃথিবীর আরো অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর মতো, ল্যাটিন আমেরিকার, আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর মতো আহ, একটু অনেক দীর্ঘমেয়াদী চিন্তা করতেন যে আগামী 50 বছরে বা 100 বছরে কি হবে, সেইটা চিন্তা করতেন, আমার মনে হয় যে তিনি হয়তো ভুট্টোর সাথে 2 বছরের মাথায় কম্প্রোমাইজ করতেন না। এবং সবচেয়ে আগ্রহ উদ্দীপক বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্য ডিপেন্ডেন্সি বাংলাদেশে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ডানপন্থী চিন্তার প্রতিফল। বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে এমন অনেক দেশ কিন্তু মধ্যপ্রাচ্যের প্রতি কোন রকম নির্ভর না করেই নিজেদের ভবিষ্যৎকে গড়ছে। হ্যাঁ, এমনকি আমরা আমরা জানি আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টেও মধ্যপ্রাচ্য ডিপেন্ডেন্সি আমাদের মতো এতটা নাই। সুতরাং কেন আমাদেরকে সৌদি আরবের উপরেই নির্ভর করতে হলো? কেন আমরা অন্য মিত্র খুঁজলাম না ইউরোপে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে, আমেরিকাতে, নর্থ আমেরিকাতে, ল্যাটিন আমেরিকাতে? এটা আমার একটা বিরাট প্রশ্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন মনে করলেন যে মধ্যপ্রাচ্যই তার ইমিডিয়েট মিত্র? এটার কারণ সম্ভবত যে তার মাথায় কিন্তু সেকুলারিজমের একটা বিজার আইডিয়া ছিল, যে তিনি নিজেকে কিন্তু মুসলমান মনে করতেন আবার সেকুলার মনে করতেন। দ্যাটস একটু প্রবলেম। সো থাবা দিয়ে উনি বলতে যাচ্ছেন যে আমি বাঙালি, আমি মুসলমান, একবার মরি দুইবার মরি না, মানে ঠিক ড্রামা। আছে। বাট হ্যাঁ, ওইটা আমাদের জন্য ধ্বংসের বীজ রোপণ হ্যাঁ। করে গেছিল। সুতরাং এটা একটা অদ্ভুত প্রশ্ন যে কেন শেখ মুজিবুর রহমান মনে করলেন যে মধ্যপ্রাচ্যই আমাদের ত্রাতা হবে। এবং আপনি যদি আজকের গত 50 বছরের 40 বছরের ইতিহাস দেখেন, মধ্যপ্রাচ্য কিন্তু আমাদের প্রথম ডোনার না। আপনি যদি ফাইন্যান্সিয়াল এইড এর কথা চিন্তা করেন, মধ্যপ্রাচ্য আজ পর্যন্ত আমাদেরকে এমন কোনো আহামরি ডোনেশন দেয় নাই। ঠিক আছে, ও দুম্বার মাংস পাঠাইছে, ফ্রি কোরআন শরীফ পাঠাইছে, রাবেতা আল আল ইসলামী পাঠাইছে, কিন্তু মধ্যপ্রাচ্য আমাদের প্রধান ডোনার নয়। আমাদের প্রধান উন্নয়ন পার্টনার কিন্তু মধ্যপ্রাচ্য নয়। আমাদের প্রধান ডেভেলপমেন্ট পার্টনার হচ্ছে জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি কিছু নর্থ নর্থ আমেরিকান দেশগুলো, আমেরিকা এবং কানাডা, অন্যান্যরা। সুতরাং যে মধ্যপ্রাচ্য আমাদের উন্নয়ন পার্টনার হয় নাই, সেই মধ্যপ্রাচ্যকে এইভাবে গুরুত্ব দিয়ে আপনার রাষ্ট্রের মূলনীতি থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কি কারণ থাকতে পারে, এটা আমার মাথায় ঢোকে না। সো আমার প্রথম হোয়াট ইফ হচ্ছে, যদি বাংলাদেশ মধ্যপ্রাচ্য ডিপেন্ডেন্ট না হয়ে বিকল্প দীর্ঘমেয়াদী মিত্র খোঁজার চেষ্টা করতো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তাহলে হয়তো বাংলাদেশের চেহারাটা এরকম নাও হতে পারতো। এটা নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু হচ্ছে আম, শেখ মুজিবের আমলেই একটা সার্ভে হয়েছিল। আমাদের বোধহয় খুব অল্প সময় আছে, আমি কুইকলি চেষ্টা করছি সামারাইজ করার। না, আহ, আমাদের আহ, আমাদের সময় নিয়ে আপনি চিন্তা করেন না, কারণ আমি সেদিন আবিষ্কার করলাম সম্ভবত হুম, 1.5 ঘন্টার বেশি ফেসবুকে এখন কথা বলা যায়। প্লাস হুম, এটা সেপারেটলি রেকর্ড হচ্ছে, হ্যাঁ। এটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনি যতক্ষণ খুশি চালাতে পারেন। ওকে, গ্রেট, গ্রেট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের আমলেই বাংলাদেশ শিক্ষা বোর্ড একটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সার্ভে করে, যে সার্ভেতে জিজ্ঞাসা করা হয়, যদিও স্যাম্পল সাইজ খুবই ছোট ছিল, মাত্র 2,500 মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল। 3টা প্রশ্ন। এক হচ্ছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ হওয়া উচিত? 2 হচ্ছে, আপনি কি মনে করেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিছু কিছু ধর্ম পালন বিষয় থাকা উচিত? 3 হচ্ছে, আপনি কি মনে করেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ধর্ম অবশ্যই থাকা উচিত? দুর্ভাগ্যজনক ভাবে 1972-তে, জাস্ট 72 বা 73-তে, জাস্ট মুক্তিযুদ্ধের 1-2 বছর পরে, 2/3 মানুষ, অথবা আমি বলবো 3/4 মানুষ বলেছিল না, আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকা উচিত। সো এটা দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের মতো মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা ইভেন্টের পরে, যখন পাকিস্তান
ধর্মের নামে বাংলাদেশকে এই পরিমাণ অত্যাচার করলো, রেপ করলো, জেনোসাইড করলো, তারপরেও বাংলাদেশের মানুষেরা মনে করছে যে বাংলাদেশের শিক্ষায় ধর্ম থাকা উচিত। ভালো কথা, ইটস আ গ্রেট পলিটিক্যাল এবং পলিটিক্যাল পলিসি ইন্ডিকেটর। শেখ মুজিবের জন্য এটা একটা বিরাট শিক্ষা হওয়া উচিত ছিল, এবং তখনই উচিত ছিল ওনার মাদ্রাসা শিক্ষা নিয়ে একটা দীর্ঘমেয়াদী চিন্তা করা, যে বাংলাদেশ সমাজকে ক্রমাগত সেকুলার করে উঠতে হলে এই ৭৫ ভাগকে ৩ নাম্বার প্রশ্নের অনুগামী থেকে ১ নাম্বার প্রশ্নের অনুগামী, অর্থাৎ এই ৭৫ ভাগ মানুষকে সেকুলার শিক্ষা ব্যবস্থার পক্ষে আনার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত ছিল, উনি সেদিকে যান নাই। উনি মাদ্রাসা শিক্ষা নিয়ে কোন রকমের ইভালুয়েশনে যান নাই, কোন রকমের ঝুঁকিতে যান নাই। সো মাই সেকেন্ড পয়েন্ট ইজ, যদি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শিক্ষা খাতকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন, মাদ্রাসা শিক্ষাকে সংস্কার করার মাধ্যমে, উন্নয়ন করার মাধ্যমে যদি আরো আধুনিক করে তোলার পলিসিটা নিতেন, তাহলে হয়তো বাংলাদেশের চিত্রটা আরেকটু ডিফারেন্ট হতো। এবং আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশে ১৯৭২ সালে টোটাল মাদ্রাসার সংখ্যা ছিল ৩,০০০। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সব মাদ্রাসা মিলায়ে মাদ্রাসার সংখ্যা ছিল ৩,০০০, এবং কওমি মাদ্রাসার সংখ্যা ছিল সম্ভবত ৭০০ বা ৮০০ এরকম, বা ১,০০০, আমার ভুল হতে পারে একটু এদিক ওদিক, কিন্তু খুব বেশি ভুল হবে না, ১,০০০-এর মতো। আজকে বাংলাদেশে কওমি মাদ্রাসা হচ্ছে সরকারি হিসাবে ২০,০০০, বেসরকারি মতে ৫০,০০০। ঠিক আছে? তো শেখ মুজিবুর রহমান যদি সেই সময় রাশটা টেনে ধরতেন যে না, আমরা গরিব দেশ, আমাদের এরকম ১০ রকমের শিক্ষার দরকার নাই, আমাদের বাচ্চা কাচ্চার জীবন এভাবে নষ্ট করার দরকার নাই, লেটস কাম টু দ্য পয়েন্ট, এক ধরনের শিক্ষা ব্যবস্থা হবে বাংলাদেশে, সেটা তিনি করেননি। দ্যাটস দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে যে তিনি তিনি বোঝাতে ব্যর্থ হয়েছেন, বা এই ধরনের কোন ক্যাম্পেইন তৈরি করতে ব্যর্থ হয়েছেন, যে সেকুলারিজম মানে ব্যক্তি মানুষের ধর্ম পালনের অধিকারটা খর্ব করা নয়। সেকুলারিজম মানে তুমি বাসায় নামাজ পড়বা কিনা, তুমি বাসায় পূজা দিবা কিনা, তুমি রবিবারে চার্চে যাবা কিনা, সেটার সাথে রাষ্ট্রের সেকুলার হওয়ার কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রের সেকুলার বিষয়টা হচ্ছে রাষ্ট্র এবং তার প্রতিষ্ঠানগুলো কোনো ধর্ম ভিত্তিক হবে না, কোনো ধর্ম দ্বারা অনুপ্রাণিত হবে না, ইনফ্লুয়েন্স হবে না। এই যে সেকুলারিজমের মর্ম কথাটা, সেই মর্ম কথাটা তিনি বা তার অধীনের সরকার বা আমাদের নেতৃত্ব সেটা বাংলাদেশে বোঝাতে ব্যর্থ হয়েছেন, এবং শুধু বোঝাতে ব্যর্থ হন নাই, এ সংক্রান্ত কোন রকমের ক্যাম্পেইন ছিল না বাংলাদেশে, কোনো ক্যাম্পেইন ছিল না। ঠিক আছে? অথচ এটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটা ৪টা মূলনীতির একটা প্রধান মূলনীতি। সো এই ৩টা পয়েন্ট। এখন লাস্ট পয়েন্টটা, তাহলে যদি এরকম একটা ক্যাম্পেইন জারি থাকতো যে সেকুলারিজম মানে আপনার ব্যক্তি মানুষের ধর্মহীনতা নয়, সেকুলারিজম মানে আমি আপনাকে রবিবারে চার্চে যেতে বাধা দিব না, সেকুলারিজম মানে অমুক নয়, তাহলে জিয়াউর রহমানের পক্ষে এই সুযোগটা নেওয়া সম্ভব হতো না। বাংলাদেশের সাধারণ মানুষ অন্তত রেজিস্ট করতো যে তুমি এটা কি বলতেছো, আমরা তো জানি যে ইট ইজ নান অফ আওয়ার স্টেটস বিজনেস যে আমি শুক্রবারে নামাজ পড়বো কি পড়বো না। ঠিক আছে? এই ৩টা বিষয় শেখ মুজিবুর রহমানের সার্টেইন ফেইলিয়র ছিল আমি বলবো। আমি জানি না আমাদের বন্ধুরা একমত হবে কিনা। আর বাকি যারা, জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে আমি আসলে ব্লেম করি না, আমি বলি না তাদের কোনো ফেইলিয়র আছে, কারণ তাদের মূল অবজেক্টিভটা ছিল সেকুলার বাংলাদেশটাকে ইসলামী বাংলাদেশ বানানো। হ্যাঁ, তাদের মূল অবজেক্টিভটা ছিল পিরামিডটাকে উল্টায় দেওয়া, তারা সফলভাবে সেটা করতে পেরেছেন। সুতরাং এখানে আমি একটু ছোট্ট করে এই পার্টিকুলার সেন্টেন্সের একটা করসপন্ডিং প্রশ্ন করতে চাই, যে তাদের যে মূল অবজেক্টিভটা ছিল, এটা কি তাদের শুধুমাত্র পাকিস্তানের কাকলে প্রশিক্ষণ হওয়ার কারণে হয়েছিল, নাকি ওই মুহূর্তে জিও পলিটিক্যাল কোনো সুপার পাওয়ার থেকে ইনস্ট্রাকশন সেটটা আসছিল বলে আপনার মনে হয়? অবশ্যই এটা একটা বিষয়, কারণ আপনি যদি জিয়াউর রহমানের সাপোর্ট গুলো দেখেন, এমনকি জিয়াউর রহমানের সেই সময়কার অর্থনীতি গুলো দেখেন, হ্যাঁ, জিয়াউর রহমানের অর্থনীতি ওয়াজ বেসড অন মিডল ইস্টার্ন সাপোর্ট। ঠিক আছে? মিডল ইস্টে আদম রফতানি, মিডল ইস্টের সাহায্য, আর মিডল ইস্টের বাণিজ্য, এই 3টা বিষয়। সেকেন্ড হচ্ছে যে খোদ পাকিস্তান তখন বাংলাদেশের অনেক কাছের বন্ধু হয়ে উঠছিল, মানে পাকিস্তান এবং চায়না। ইন্টারেস্টিং। এবং আপনি যদি জিয়াউর রহমানের পার্টি বিএনপির ফরমেশনটা দেখেন, যে বিএনপিতে কিন্তু 2 ধরনের মানুষ বেশি এসেছে, একটা অবশ্যই প্রো পাকিস্তানি, আরেকটা হচ্ছে চীনপন্থী বামপন্থীরা। আপনি নিশ্চয়ই এটা আমরা দেখেছি আমাদের সময়। চৈনিক বাম। হ্যাঁ, চৈনিক বাম। আমি অবশ্যই এটা আমি মন্দ অর্থে ব্যবহার করতে চাই না। যারা বামপন্থী তারা যদি বিএনপিতে যোগ দেয়, সেটা
চীনা বাম হোক আর রুশপন্থী বাম হোক আর যেই হোক না কেন, সে একজন অধপতিত মানুষ আমার কাছে। রাজনৈতিক ভাবে আমার কাছে নাহিদ ভাই যেরকম অধপতিত, রাজনৈতিক ভাবে আমার কাছে মান্নান ভুঁইয়াও একই রকমের অধপতিত। কিন্তু আমি বলছি যে ইন্টারেস্টিংলি বিএনপিতে মোর চীনপন্থী বামরা আসলেন আর জামাতপন্থী পাকিস্তানপন্থী লোকেরা আসলেন। সুতরাং এটা খুব পরিষ্কার যে জিয়াউর রহমান আন্তর্জাতিক বিশ্বে যে দুইটা ধারার উপরে ভর করতে চেয়েছেন, একটা হচ্ছে পাকিস্তান এবং মিডল ইস্ট পন্থী মানুষদের দ্বারা এই ব্লকটাকে রক্ষা করা, আরেকটা হচ্ছে চীনপন্থী লোকজনদের দ্বারা চীন এবং তার মিত্রদেরকে ম্যানেজ করা। ভেরি ক্লিয়ার। এটা আমি মনে করি না যে এটা বিএনপি কেউ অস্বীকার করবে। ঠিক আছে, খালেদা জিয়াও একই করেছেন, আপনি যদি খালেদা জিয়ার সময়টাকে দেখেন। এবং আওয়ামী লীগ যেটা করেছে, সো সেই জন্য আমি খালেদা জিয়াকে বা জিয়াউর রহমানকে ব্লেম করি না। দে ডিড হোয়াট দে ওয়ান্টেড টু ডু। ঠিক আছে, তারা যেটা করতে চেয়েছে সেটাই তারা করেছে। কিন্তু শেখ হাসিনা বিষয়ে আমার প্রসঙ্গটা একটু ডিফারেন্ট। যদি এখন আমি আর আগামী 10 বছর আমি শেখ হাসিনার কাছ থেকে কিছু আশা করি না, আমি মনে করি না তাকে দিয়ে কোনো না, আমরা আসলে কেন আশা করি আমি জানি না। মানে তারা তো আসলে একটা দলের এক ধরনের মরদেহ কাঁধে করে বয়ে বেড়াচ্ছেন বলে আমার ধারণা। আমি এটাকে এভাবে বলতে চাই, কারণ শেখ মুজিব যে পরিবার থেকে আসছেন বা যে ধরনের শিক্ষা বা তার যে বোধটা ছিল, আমার তো মনে হয় না যে সেটা খুব উচ্চ শিক্ষিত, পরিশীলিত এবং দূরদৃষ্টি সম্পন্ন বোধ। তাকে আমি সেদিন সবার সামনে গুন্ডা বলছি, কারণ তিনি চেয়ার ছুঁড়ে মানুষজন মেরে ফেলছে এবং আপনার যুদ্ধের সময়, দাঙ্গার সময় তাকে নাকি সোহরাওয়ার্দীর হয়ে মুসলমানদের উপর আক্রমণ করতে দেখা গেছে। সুতরাং সেই অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করি, এই লোকটার কাছ থেকে আসলে এই ধরনের দূরদৃষ্টি সম্পন্ন জটিল চিন্তা তো আসলে আশা করা উচিত না, যেটা আমরা করতে পারতাম ইজিলি ধরেন তাজউদ্দিনের কাছ থেকে বা অন্য যে চারটা জাতীয় নেতা আছে তাদের কাছ থেকে। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। তার কন্যা হিসেবে শেখ হাসিনা তো চোখের সামনে এগুলোই দেখে আসছে এবং সে তো এর চেয়ে বেশি কিছু তার কাছ থেকে আমরা আশা করতে পারি না বলে আমার মনে হয়। না, আপনি পার্টলি রাইট, আপনি অবশ্যই পার্টলি রাইট। কিন্তু আমি যেটা বলছি যে শেখ মুজিবুর রহমানের একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ছিল। আমরা যতই তার বিরোধিতা করি, তিনি তার জীবনের প্রধান অংশটুকু আসলে রাজনীতির পিছনে দিয়েছেন এবং জনমানুষের সঙ্গে ছিলেন। তিনি মিছিলে ছিলেন, মিটিং এ ছিলেন। তিনি তার জীবনের 10 বা 11 বছর নাকি আরো বেশি সময় জেলখানায় কাটিয়েছেন। সো আপনি যদি তার রাজনৈতিক ইতিহাসটা দেখেন, তাহলে এক ধরনের প্রত্যাশা জায়গাটা খুবই স্বাভাবিক, কারণ তিনি আসলে জনমানুষের সাথে ছিলেন। সেটা জনমানুষের ঠিক আছে, কিন্তু নেতা হ্যাঁ হিসেবে একজন হ্যাঁ একজন নেতা, রাষ্ট্র পরিচালকের কিন্তু উচিত যে বোঝা যে একটা রাষ্ট্র চালানোর জন্য কি কি কম্পোনেন্ট লাগে, কি কি ধরনের মানুষকে সাথে নিতে হয়। এক্স্যাক্টলি। দুর্ভাগ্যজনক ভাবে শেখ মুজিবের দুর্বলতার জায়গাটা সেটা। তিনি মানুষের মধ্যমণি হয়েছিলেন, কিন্তু মানুষকে উপরের দিকে নিয়ে যাওয়া বা মানুষকে অগ্রসর দিকে নিয়ে যাওয়ার চাইতে তিনি বরং ওদের সাথে মিশে গিয়েছিলেন। অর্থাৎ 10 জনের 9 জন যদি বলে যে বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়াটাই আমাদের প্রধান কাজ আজকে, তিনি হয়তো বলতেন হ্যাঁ, লেটস ডু দ্যাট। দ্যাট ওয়াজ দ্য ফান্ডামেন্টাল রং, যেটা শেখ মুজিবুর রহমানের সমস্যা ছিল। এবং আপনি সঠিক যে শেখ মুজিবুর রহমানের সাথে তাজউদ্দিন সাহেব এবং আব্দুর রাজ্জাক, মহিউদ্দিন আহমেদ, ধীরেন দত্ত এ ধরনের মানুষেরা ছিলেন বলেই কিন্তু আমাদের এক্সপেকটেশনটা ছিল যে শেখ মুজিবের সাথে একসময় বাংলাদেশের শেখ মুজিব নিজে ভাষা আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে যুক্ত ছিলেন। সো শেখ মুজিবুর রহমানের অনেক অ্যাক্টিভিটি আছে সেকুলার পলিটিক্স এর পক্ষে। এমনকি প্রথম যে ছবিটা আমি দেখালাম যে ইডেন গার্লস কলেজে মেয়েরা শহীদ মিনার বানাচ্ছে, সেই শহীদ মিনারটা কিন্তু ওই দিন রাতেই ভেঙে দেওয়া হয়েছিল, বিকজ সরকারের পারমিশন না দিয়ে, তৎকালীন পাকিস্তান সরকারের পারমিশন না নিয়ে শহীদ মিনারটা বানানো হয়েছিল। এবং সেই শহীদ মিনারটা ভেঙে দেওয়ার প্রতিবাদেও কিন্তু শেখ মুজিবুর রহমান প্রোটেস্ট করেছিলেন তার পরের দিন, এবং তিনি বক্তৃতা করেছিলেন, বলেছিলেন যে এটার প্রতিবাদ করা হবে। ঠিক আছে, সো সুতরাং পজিটিভ দিকগুলো তো আমাদেরকে বলতে হবে। সো শেখ মুজিবের একটা ঐতিহ্য ছিল জনমানুষের সাথে থাকার, কিন্তু তিনি সেটা ধরে রাখতে পারেন নাই। দ্যাট ইজ আনফরচুনেট। এবং সেই সেই যুক্তিতেই শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রগতিশীল মানুষদের এক ধরনের প্রত্যাশা ছিল যে তিনি হয়তো পতনটাকে রোধ করতে পারেন, তিনি হয়তো গাড়িটাকে ঘুরিয়ে সোজা পথে নিয়ে আসতে পারেন। বাট শি ফেইলড এক্সট্রিমলি, হরিবলি। উনি শুধু ফেইল করেন নাই, আমি বলবো যে উনি শেখ মুজিবুর রহমান ফেইল করেছেন দুর্ভাগ্যবশত, কারণ তিনি সময় পাননি। মাত্র 3.5 বছর তিনি পেয়েছিলেন, এবং এই 3.5 বছরের মধ্যে বাংলাদেশের সকল রকমের দুর্যোগ এসে হাজির হয়েছিল। হ্যাঁ, বন্যা, দুর্ভিক্ষ, আন্তর্জাতিক চাপ, এভরিথিং। তিনি ফেইল করেছেন, শেখ মুজিব ফেইল করেছেন। বাট হাসিনা বাংলাদেশের মানুষের ল্যান্ডস্লাইড সাপোর্ট থাকা সত্ত্বেও তিনি ফেইল করেছেন। সো শেখ হাসিনার শেখ হাসিনার ফেলটাকে আমি এইভাবে দেখতে পারি, ধরেন গত 5-6 বছর যদি আমরা চিন্তা করি যে যখন তিনি নির্বাচনে জয়ী হয়ে আসলেন 2008 সালে,
সিরিয়াস ধরনের প্রোগ্রেসিভ সাপোর্ট কিন্তু ছিল, তরুণ প্রজন্মের সাপোর্ট ছিল। হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ সাপোর্টের মূল সমস্ত কিছু চ্যানেল করা হয়েছে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারে, আর কোনো হ্যাঁ দিকে না। না হ্যাঁ ঠিক আছে, সেটা তিনি করেছেন এবং সেজন্য আমরা সবাই ওনাকে ধন্যবাদ দিই। কিন্তু বিষয়টা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার করার সাথে একটা সেকুলার বাংলাদেশ গড়ার কোনো সম্পর্ক নেই। যুদ্ধ হুম। অপরাধীদের বিচার একটি আইনি প্রক্রিয়া, সেটা উনি নিশ্চিত করেছেন ওনার সরকারের আমলে, আমরা সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই ধরনের জনসমর্থন সত্ত্বেও শেখ হাসিনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, এবং শুধু ব্যর্থ হন নাই, তিনি নীতিগতভাবে তিনি বলেছেন যে না, আমি এইদিকে যাব না, আমি সেকুলার বাংলাদেশ গড়ে তুলবো না, আমি খালেদা জিয়াউর রহমানের পথেই হাঁটবো, কারণ সে পথেই সারা বাংলাদেশ গড়াচ্ছে। এখানেই হচ্ছে রাজনীতিবিদদের ব্যর্থতা। রাজনীতিবিদরা জনগণের সাথে থাকেন, কিন্তু জনগণকে সঠিক দিশাটা দেখান। যেদিকে ভেড়ার পাল যাচ্ছে সেদিকেই রাজনীতিবিদরা যান না। এমনকি আমরা যদি ইসলামী দেশগুলোর কথাও চিন্তা করি, আমি যদি ইরানের কথা চিন্তা করি, আরো কিছু ইসলামী দেশের চিন্তা করি, সে দেশের নেতারাও কিন্তু তাদের দেশকে ডিফারেন্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেটা শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন। সো আমার সামারি হচ্ছে, শেখ মুজিবুর রহমান ফেইল করেছেন, আমি তার প্রেক্ষাপটটা বর্ণনা করলাম, এবং আমি বলেছি যে শেখ মুজিবুর রহমান যদি অন্তত 3টা বিষয়ে গুরুত্ব দিতেন তাহলে হয়তো আমরা অন্য অন্য বাংলাদেশ পেতে পারতাম। জিয়াউর রহমান এবং খালেদা জিয়া আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খল চরিত্রের মানুষ, তারা ভূমিকা রেখেছেন, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং তাদের কাছ থেকে আমি আমি মনে করি তারা সফল, তারা ব্যর্থ না, তারা সফল। তারা যা করতে চেয়েছেন তাই করেছেন, বাংলাদেশকে একটা ইসলামী দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের সবচাইতে ব্যর্থ নাম, কারণ তিনি তার বাবার প্রতি তো বটেই, সারা বাংলাদেশের এবং 1971-এর মুক্তিযুদ্ধের প্রতি তিনি ইয়ে করেছেন, বেইমানি করেছেন, মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতিকে তিনি ভঙ্গ করেছেন, বাংলাদেশকে মদিনা সনদের দিকে নিয়ে যাওয়ার ইয়ে করে, এবং হেফাজতে ইসলামী এবং অন্যান্য সমস্ত বিষয়গুলোকে তিনি যেভাবে লালন পালন করছেন, শফি হুজুর সহ অন্যান্য সমস্ত কিছু। সো মোটের উপরে আমার ইভালুয়েশন হচ্ছে এটা, এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক। বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্র হিসেবে, সেকুলার সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের ফাইটটা রাখতেই হবে। আমি মনে করি না এটা 1-2 বছরের ফাইট, এটা 5-10 বছরের ফাইট না, এটা একটা অব্যাহত ফাইট। আমি আপনি আমরা মানে মানুষের গড় আয়ু অনুযায়ী আমরা হয়তো দেখে যেতে পারবো কি পারবো না জানি না, কিন্তু ফাইটটা জারি রাখতে হবে। এবং এই এই আমাদের এই ব্যর্থতার ক্ষেত্রে ঐতিহাসিকভাবে এই সমস্ত রাজনৈতিক ধারা এবং মানুষগুলোকে খুব সচেতন ভাবে ইভালুয়েট করার সময় এসেছে। এটা হচ্ছে আমার বক্তব্য। সরোয়ার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আম, আজকের আলোচনা আমার মনে হয় সবচেয়ে আমাদের আমাদের যতগুলো, আমার এই লাইভে যতগুলো আলোচনা হয়েছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম আলোচনা, এবং পপুলার কি বলবো, ভোটের ভিত্তিতে আমরা আপনাকে আসলে এই ট্রফিটা দিতে চাই। আম, থ্যাঙ্কস 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 থ্যাঙ্কস। কারণ বলতে যাচ্ছি যে আপনি আম, এই কারণ সবাই প্রশংসা করছেন, বলছেন যে বেস্ট লাইভ এভার। অনেকে গোছানো একটা আলোচনা, বুননটা মজবুত, এবং আমি আসলে গুণে শেষ করতে পারবো না যারা যে এটা প্রশংসা করছেন। সো আমি কি বলবো, আপনাকে অবশ্যই অবশ্যই আবারও ধন্যবাদ। ইনফ্যাক্ট ধন্যবাদ বেশি দিতে গেলে ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই না ধরনের একটা আপনার অর্গানাইজ করার জন্য, প্রিপেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি সানডেতে ইউরোপে খুবই একটা কি বলবো রেয়ার সময়, এবং সেই সময় আপনি সময় বের করে আমাদের জন্য এই প্রেজেন্টেশনটা প্রিপেয়ার করছেন, এবং আমি আশা করবো এটা যেহেতু ইউটিউবে থেকে যাবে, সবাইকে অনুরোধ করব যারা দেখছেন বা দেখবেন, এটি যেন আপনারা ছড়িয়ে দেন। বাংলাদেশের প্রকৃত ইতিহাস যদি জানতে চান এবং বাংলাদেশ কেন আজকে এই অবস্থায় পৌঁছলো সেটা যদি আপনারা আপনার পরিচিত জনদের কাছে ব্যাখ্যা করতে চান, মুখে ব্যাখ্যা করার দরকার নেই, আপনি শুধু এই ভিডিওটা তাদেরকে ফরওয়ার্ড করে দিবেন। তারা যদি ঘন্টা দেড়েক সময় ব্যয় করে এটা দেখতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই তারা আলোকিত হবে, জানতে পারবে, এবং আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা কিছুটা বিষয় পরিষ্কার করতে পারছি। এবং বাংলাদেশের আজকে এই হাল অবস্থা কেন, অনেকে প্রশ্ন করেন কেন এমন হলো, কেন এমন হলো, এই ব্যাপারটা যদি আমরা জানতে পারি, যে যেমন আমাদের এই যে শুরু হয়েছিল আমাদের শেখ মুজিবুর রহমান, সারোয়ার ভাই যেটা বললেন যে জিয়াউল হকের সাথে না ইয়ে ভুট্টো ভুট্টোর সাথে ইউনো গাঁটছড়া বেঁধে, তারপরে স্বাধীনতা যুদ্ধের পরে এই যে
আমাদের খন্দকার মোশতাক শেখ মুজিবকে ইনফ্লুয়েন্স করেছিলেন। শেখ মুজিবুর রহমান নিহত হবার পরে মেজর জিয়া জোর কদমে আগে বাড়িয়েছিলেন এবং তারপরে প্রেসিডেন্ট এরশাদ সেই ইসলামের ঝান্ডা তুলে দৌড়েছিলেন এবং তারপরে আমাদের খালেদা জিয়া প্রথমবার গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচিত হয়েও উনি সে একই দৌড় জারি রেখেছিলেন এবং বর্তমানে সেকুলার তথাকথিত সেকুলার আওয়ামী লীগের শেখ হাসিনাও একই অপকর্ম জারি রেখেছেন এবং ঠিক এই কারণেই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ব্যর্থতা পুঞ্জীভূত হয়ে বাংলাদেশকে আজকে এই ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এবং যারা বাংলাদেশের ভালো বা ভবিষ্যৎকে মেরামত করতে চান তারা এই বিষয়গুলো নজর দেবেন এবং এটি কীভাবে সলভ করা যায়। কয়েকটি প্রশ্ন এসেছিল, বাট আমার মনে হয় আমরা মোটামুটি আলোচনা করেছি। মাদ্রাসা শিক্ষা নিয়ে আপনি গত পর্বে একটা চমৎকার আলোচনা করেছেন, সেই দিকে আমরা নজর দিতে পারি যারা মাদ্রাসা শিক্ষা বিষয়ে প্রশ্ন করেছেন তাদেরকে। যাদের পক্ষে সম্ভব আপনাদের সাইটে এই ভিডিওটি হোস্ট করবেন ইউটিউব দিয়ে এবং যাদের পক্ষে সম্ভব এটি শেয়ার করবেন তাহলে আমরা আসলে আমাদের এই প্রচেষ্টাটি সার্থক হবে এবং মানুষের কাছে পৌঁছাবে। তো সারার ভাই আপনাকে আবারও অসংখ্য আমাদের সাথে ভবিষ্যতেও অন্য কোনো জরুরি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনি হাজির হবেন এবং আপনাকে আমরা দেখতে পারবো। তো ভাই এই অসম্ভব টেকনিক্যাল এটা করার জন্য আমি দারুণ অশিক্ষিত এই সমস্ত বিষয়ে, কিন্তু আপনি যেভাবে পেশাদার ভাবে করছেন সেটা আসলে খুবই খুবই অ্যামেজিং এবং আমি মনে করি আমাদের এই আলোচনাগুলো এবং টপিক সিলেকশন যে বিষয়গুলো আপনি করেন সেটাও ভীষণ অ্যামেজিং। আমি মনে করি যে এই ধরনের টপিকের উপরে সত্যিই আমাদের আলোচনা হওয়া উচিত এবং যারা শুনলেন, আমি অবশ্য ফেসবুকে নাই, লগ আউট করে ফেলেছি, তো আমি পরে দেখবো আপনাদের মন্তব্যগুলো। যারা অংশগ্রহণ করলেন তাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সারার ভাই। আসলে আমি গত 10 বছর ধরে যেটা চেষ্টা করেছি, অনেকে যারা যে কথাটি ভালো করে বলেন সেই কথাটি তাদের মুখ থেকে শোনাটাই সবচেয়ে ভালো। কারণ কেউ কেউ আছেন নিজেই সব কিছু হতে চান, সেটা আমার কাছে মনে হয় এক ধরনের ওই যে ইংরেজিতে যেটাকে বলে টিম ওয়ার্ক, সেই টিম ওয়ার্কের বাইরে চলে যায়, এক ধরনের কি বলবো আত্মম্ভরিতার দিকে চলে যায়। কিন্তু আমরা দেশটাকে যদি কিছুটা হলেও পরিবর্তন করতে চাই তাহলে টিম ওয়ার্কের আসলে বিকল্প নেই এবং টিম ওয়ার্ককে যারা বিশ্বাস করেন তারা আপন যে ইগো, সেই ইগোকে দমন করতে পারেন। আশা করি আমি দমন করতে পেরেছি, আশা করি আপনিও এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সেই টিম ওয়ার্কেরই আপনারা যোগ দিবেন। ইউটিউবে এই ভিডিওটি পাওয়া যাবে এবং এই ধরনের আরও ভিডিও অতীতেও এসেছে। গত 1 মাস ধরে আমি অনেকগুলো প্রোডাকশন করেছি, সামনেও আরও আসবে। সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার কাছে এই ভিডিও নতুন আপলোড হওয়ার খবর চলে যায়। ফেসবুকে আপনারা নজর রাখুন এবং আপনাদের পরিচিত জনদের কাছে পৌঁছে দিন। আমি দুঃখজনক হলেও সত্য এটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের যারা কলিগ তাদের মাঝে অনেকেই আমি দেখি তারা নিজ নিজ আমি বলবো আঙ্গিনায় তারা নানা ধরনের কথা বলে আছেন, কিন্তু এই ভিডিওগুলি কেউ শেয়ার দিচ্ছেন না এবং সম্ভবত তারা মনে করছেন যে এগুলো আসলে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আমরা সবাই বুঝতে পারছি যে অসাধারণ একটি আলোচনা হয়েছে, যেটা সবাই এখনও বলে যাচ্ছেন এবং আমি নিশ্চিত যখনই তারা দেখবেন তারা বলবেন। ধৈর্য ধরে দেখার জন্য আবারও ধন্যবাদ। আজকে আসলে যেহেতু অনেক লম্বা হয়ে গেছে এবং সবাই নিশ্চয়ই ক্লান্ত, আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি এবং সারোয়ার ভাই আপনি আবারও আপনাকে তো বিদায় নিচ্ছি আমরা। আরিফুর রহমান লন্ডন থেকে, সারোয়ার ভাই সুইডেন থেকে কথা বলছেন এবং ভবিষ্যতে আপনাদের কাছে হাজির হব আশা করি। আরিফুর রহমান লন্ডন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।